আহ্বান জগৎ বিখ্যাত বেস্ট সেলার আত্ম উন্নয়নমূলক বইয়ের বাংলা অডিও বুক লিসেনিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এই প্রথমবারের মতো আহ্বানে শুরু হতে চলেছে ব্রায়ান ট্রেসি এর লেখা আন্তর্জাতিক বেস্ট সেলার একটি বই, চেঞ্জ ইওর থিঙ্কিং, চেঞ্জ ইওর লাইফ। সফলতা ও অর্জনের জন্য কি করে আপনার ক্ষমতার প্রয়োগ করবেন। শুরু হচ্ছে চেঞ্জ ইওর থিঙ্কিং, চেঞ্জ ইওর লাইফ। ব্রায়ান ট্রেসির জন্ম 1944 সালের 5 জানুয়ারি। তিনি অনুপ্রেরণার একজন প্রসিদ্ধ লেখক। তিনি ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং সিইও। তার এই কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে থাকে। ব্রায়ান ট্রেসির লক্ষ্য হচ্ছে আপনার ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে আপনাকে সহায়তা করা। তিনি প্রায় 1000 কোম্পানির 50 লক্ষ লোককে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া এবং বিশ্বের প্রায় 55টি দেশে 5000টিরও বেশি সেমিনারে বক্তব্য রেখেছেন। তিনি প্রতি বছর 2,50,000 মানুষকে অনুপ্রেরণা দেন। তিনি দীর্ঘ 30 বছর যাবৎ অর্থনীতি, ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তিনি এই দীর্ঘ সময়ে প্রায় 50টিরও বেশি বই রচনা করেন। কৃতজ্ঞতা স্বীকার। অনেক বছরের কাজ, পড়াশোনা, শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে এই বইটি রচিত হয়েছে। অনেক মানুষের অবদান ও অদৃশ্য পরিচালনার ফলে সকল অধ্যায়কে আমি জোড়া লাগাতে পেরেছি। প্রথমেই আমি বন্ধু মার্ক ভিক্টর ম্যানসনকে ধন্যবাদ জানাই, যিনি অনেক বছর আগে দ্বাদশ শতকের সম্ভবত সেরা আধ্যাত্মিক চিন্তাবিদ এমেট ফক্সের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। সায়েন্স অফ মাইন্ডের প্রতিষ্ঠাতা আর্নেস্ট হলমার্স প্রতিটি মানুষের মধ্যে নিহিত অবিশ্বাস্য জীবনশক্তির ব্যাপারে আমার চোখ ও মনকে প্রসারিত করেছেন। বিশিষ্ট আধ্যাত্মিক গুরু চার্লস ফিলমোর, নেভিল, এরিক বাটারওয়ার্থ, ওয়েন ডায়ার ও রবার্টো আসাজিওলির সাংঘাতিক প্রভাব রয়েছে আমার চিন্তা চেতনায়। আমি সেই সব বিখ্যাত চিন্তাবিদদেরও ধন্যবাদ জানাই, যাদের চমৎকার প্রভাব শুধু আমি নয়, সমস্ত বিশ্বের উপর রয়েছে। যেমন নেপোলিয়ন হিলস, ম্যাক্সওয়েল মাল্টস, ক্লড ব্লিস্টল, ডেভিও সোয়ার্স, ডব্লিউ ক্লেমেন্ট স্টোন, আর্ল নাইটিঙ্গেল, জিম রন, জিগ জিগলার, ভেনিকা ওয়েটলে ও চার্লি জোন্স। বাণিজ্যিক চিন্তাবিদ পিটার ড্রাকার, অ্যান্ড্রু গ্রোভ, কেন ব্লেঞ্চার্ড, ওয়ারেন বেনিস, টম পিটার্স, নিডো কিউবেইন ও মার্শাল গোল্ডস্মিথ তাদের সূক্ষ্ম মতামতের মাধ্যমে আমাকে সমৃদ্ধ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রকাশক উইলে অ্যান্ড সন্স এর ম্যাথু হলকে, যার অতুলনীয় সহযোগিতা ও নিরন্তর উৎসাহ এই বইটি তৈরি করতে সাহায্য করেছে। স্ত্রী বারবারা আর ছেলে মেয়ে ক্রিস্টানা, মাইকেল, ডেভিড ও ক্যাথারিনকে ধন্যবাদ জানাই, যাদের উৎসাহ ও ধৈর্যের কারণে দীর্ঘক্ষণ যাবৎ এই বইটি লেখার কাজ আমি করতে পেরেছি। ভূমিকা। পৃথিবীতে এমন কিছু নেই যা তোমার কাছে নেই, অথচ মানসিকভাবে তুমি স্বীকার করেছো যে তোমার কাছে আছে। রবার্ট কলিয়ার। আপনার সম্পর্কে সত্য যা আপনি পুরোপুরি একজন ভালো মানুষ। সফলতা, সুখ, আনন্দ ও উত্তেজনায় পূর্ণ দারুণ একটি জীবন আপনার প্রাপ্য। সুসম্পর্ক, সুস্বাস্থ্য, অর্থপূর্ণ কাজ ও আর্থিক সচ্ছলতা আপনার থাকাটা যুক্তিযুক্ত। এসব আপনার জন্মগত অধিকার। জীবন বলতে এমনই বোঝায়। সফলতার জন্যই আপনার জন্ম। আত্মসম্মান ও গর্বের সর্বোচ্চ চূড়াই আপনার অবস্থান। আপনি সাধারণ, ঠিক আপনার মতো আর কেউ কখনো জন্মায়নি এই বিশ্বে। আপনার প্রতিভা ও যোগ্যতা প্রচুর, যদি ঠিকঠাক মতো প্রয়োগ করা যায়।
জীবনে যা চাননি তাও আপনি পেতে পারেন। মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আপনি জীবনযাপন করছেন। স্বপ্ন পূরণের অবাধ সুযোগ রয়েছে আপনার চারপাশে। আপনি কি হতে পারেন বা করতে পারেন তার একমাত্র সীমাবদ্ধতা রয়েছে আপনার ভাবনায়। মূলত আপনার ভবিষ্যৎ সীমাহীন। বাস্তব চিত্র। উপরের তিনটি প্যারাই কেমন প্রতিক্রিয়া দেখাবেন আপনি? আপনার দু ধরনের মনোভাব হতে পারে। প্রথমত, যা বলা হয়েছে আপনি পছন্দ করেছেন আর আপনি মনে প্রাণে চান সেসব সত্য হোক। কিন্তু আপনার দ্বিতীয় প্রতিক্রিয়া সম্ভবত অবিশ্বাস। যদিও আপনার সুপ্ত ইচ্ছে হলো সচ্ছল, সুখী ও সার্থক একটি জীবন লাভ করা, কিন্তু যখন আপনি বইটি পড়বেন, সন্দেহ ও ভয় আপনাকে কারণগুলিও মনে করিয়ে দেবে যে কেন স্বপ্ন পূরণ সম্ভব নয়। অনেক বছর আগে আমিও তেমনটি অনুভব করেছিলাম। যদিও জীবনে বড় কিছু করতে চাচ্ছিলাম, আমি ছিলাম অদক্ষ, অশিক্ষিত ও বেকার। পরিস্থিতি কি করে সামলাতে হয় সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। একদিকে বড় স্বপ্ন ও অন্যদিকে সীমিত সুযোগের মধ্যে আমি বন্দী ছিলাম। তখন আমি আকর্ষণীয় কিছু পদ্ধতি আবিষ্কার করলাম যার সাহায্যে জীবনে সাফল্য অর্জন করা যায়। আর তখনই আমার জীবনটা বদলে গেল। নিজের জীবনে এই নিয়ম কানুনগুলো প্রমাণিত হওয়ার পর আমি বলতে শুরু করলাম ও অন্যান্যদেরকে একই ব্যাপারে প্রশিক্ষণ দিতে লাগলাম। এতদিনে আমি 24টি দেশে দীর্ঘ 4 দিনব্যাপী প্রায় 2000 সেমিনার করে ফেলেছি 2 মিলিয়নেরও বেশি জনতার সামনে। প্রথমবার শোনার পর তাদের বেশিরভাগ মানুষও অবিশ্বাস করেছিলেন এই পদ্ধতিকে। পরবর্তীতে অবশ্য তাদের জীবন বদলে যায়, যেভাবে আপনার জীবনও বদলাতে পারে। মূল মন্ত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক ও আধ্যাত্মিক তথ্য হলো যে বেশিরভাগ সময় আপনি যা ভাবেন নিজে আপনি তাই হবেন। আপনার বাহ্যিক পৃথিবী আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। আপনার বাহ্যিক পৃথিবী আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। আপনার ভিতরে যা ঘটছে বাইরে তারই প্রতিফল দেখা যায়। একজন মানুষের বাইরের অবস্থা দেখলেই তার ভিতরটা পড়া যায়, এর অন্যথা সাধারণত হয় না। ভাবনাই আসল। আপনার মন প্রচন্ড শক্তিশালী। যা কিছু ঘটে আপনার ভাবনাই তাকে নিয়ন্ত্রণ করে। ভাবনারা আপনার হৃদযন্ত্রের ক্রিয়া বৃদ্ধি বা হ্রাস করতে পারে, পরিপাকে সাহায্য বা বাধা দিতে পারে, রক্তের রাসায়নিক ক্রিয়া বদলে দিতে পারে এবং আপনাকে সারা রাত ঘুমাতে দিতে বা জাগিয়ে রাখতে পারে। আপনার ভাবনাই আপনাকে সুখী বা দুঃখী করে তোলে। তারা আপনাকে অচেতন করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। তারাই আপনাকে জনপ্রিয় বা অপ্রিয়, নিশ্চিন্ত বা অনিশ্চিন্ত, ইতিবাচক বা নেতিবাচক করে তুলতে পারে। আপনার ভাবনাই পারে আপনাকে শক্তিশালী বা শক্তিহীন, কিংবা হিরো বা কাপুরুষের মতো অনুভব করাতে। বাস্তব জীবনে আপনার ভাবনাই আপনাকে বিজিত বা পরাজিত, ধনী বা দরিদ্র ও সম্মানিত বা অবহেলিত করে তুলতে পারে। ভাবনা ও কাজ আপনার পুরো জীবনকে তৈরি করে। আর সবচেয়ে বড় কথা হলো এসবই আপনার নিজের হাতে। ভাবনা, অনুভূতি ও আকাঙ্ক্ষা। আপনি হলেন ভাবনা, অনুভূতি, আচরণ, আকাঙ্ক্ষা, ভয়, আশা, সংশয়, মতামত ও স্বপ্নের একটি জটিল মিশ্রণ। এই সব কিছু প্রতি সেকেন্ডে বদলাই আপনার ব্যক্তিত্বের। এসব উপাদান অন্যদেরকে প্রভাবিত করে। আপনার সম্পূর্ণ জীবন এসব বিষয়ের আন্তঃসংযোগের ফল। আপনার ভাবনা চিত্র তৈরি করে আর আবেগ তাকে অনুসরণ করে। এই ছবি ও আবেগ আচরণ ও কাজকে রূপ দেয়। আপনার কার্যক্রমই ঠিক করে দেয় কি ঘটবে আপনার জীবনে। আপনি যদি সফলতা ও আস্থার কথা ভাবেন, নিজেকে শক্তিশালী অনুভব করবেন এবং আপনার ফলাফল আশাতিরিক্ত হবে। যদি ভুল করার বা বিঘ্ন হওয়ার কথা ভাবেন, আপনার কর্মফল খারাপ হবেই। কল্পনা বা বাহ্যিক প্রভাব থেকে যে ছবি আপনি ধারণ করবেন, তাই আপনার ধারণা, আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ করবে।
যে কোনো ব্যক্তির ভাবনা তাকে সুখী ও দুঃখিত, শান্ত বা রাগান্বিত করার কারণ হতে পারে। আচরণ, কাজ ও আবেগ। আপনার আচরণের ইতিবাচক বা নেতিবাচক, গঠনমূলক বা ধ্বংসাত্মক রূপ আপনার জীবন ও সম্পর্কগুলোকে প্রভাবিত করবে। আপনার আচরণ মূলত অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠে। আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ করে আপনার কাজ। নিজস্ব অনুভূতির সংযোগ রক্ষা করুন কাজের সাথে। ভাবুন যে আপনি সুখী, ইতিবাচক ও আস্থাশীল মানুষ। সরাসরি প্রভাব পড়বে আপনার কর্মফলে। আবেগ আপনার নিয়ন্ত্রণে না থাকলেও অনুভূতির মাধ্যমে কাজ আপনার নিয়ন্ত্রণে থাকবে। এমনই ভাবে আপনার জীবনের বাহ্যিক রূপ হয়ে উঠবে নিরপেক্ষ। অর্থাৎ ভিতরে আবেগের উত্থান পতন থাকলেও আপনার আচরণ, মতামত ও প্রতিক্রিয়া হবে স্থিতিশীল। জীবনের কোনো ক্ষেত্রে ভাবনার পরিবর্তন হলে আপনার অনুভূতি ও ব্যবহারও সেক্ষেত্রে বদলে যাবে। আর যেহেতু ভাবনাটা একান্তই আপনার, পুরো জীবনের নিয়ন্ত্রণও আপনার হাতে। বিশ্বাসকে প্রশ্ন করুন। বিশ্বাসের সূত্র বলে, যা কিছু বিশ্বাস করা হয় তাই বাস্তবে রূপ নেয়। সবসময় গভীর বিশ্বাসের সাথে কাজ করবেন, সেটা সত্য মিথ্যা যাই হোক না কেন। একসময় দেখবেন বিশ্বাসী বাস্তবে রূপ নিয়েছে। আপনার বিশ্বাসী বাস্তবতাকে প্রাণ দেয়। আপনি যা দেখেন তাকে বিশ্বাস না করে যা বিশ্বাস করেন তাকেই দেখতে থাকবেন। অগাধ আস্থা আপনাকে সুখী ও আশাবাদী করে তুলতে পারে। নেতিবাচক ভাবনা আপনাকে এত দুর্বল পাবে যে সম্ভাব্য কাজও আপনাকে দিয়ে হবে না। সবচেয়ে ক্ষতিকর হলো আত্মসীমাবদ্ধতার বিশ্বাস। এই বিশ্বাস আপনাকে পিছিয়ে রাখবে। এদের বেশিরভাগই সত্য নয়। এদের অনেকগুলোই হলো ছোটবেলা থেকে বিনা প্রশ্নে মেনে আসা কিছু ভুল। এমনকি এসব সম্পূর্ণ অসত্যও যদি হয়, যদি আপনি বিশ্বাস করেন যে সুস্বাস্থ্য, সুখ ও সচ্ছলতা আপনার প্রাপ্য নয়, সেটাই জীবনে সত্য হয়ে দাঁড়াবে। লেখক রিচার্ড বার্ন তার ইলুশনস বইতে লিখেছেন, সীমাবদ্ধতার সাথে তর্ক করো, দেখবে সেসব কেবলই তোমার তৈরি। আপনি একজন জীবন্ত চুম্বক। আকর্ষণের সূত্র বলে, তুমি একজন জীবন্ত চুম্বক, আর প্রবল ভাবনার মাধ্যমে তুমি লোকজন, ধারণা, সুযোগ ও পরিস্থিতিকে সবসময় আকৃষ্ট করতে থাকো। যখন আপনি ইতিবাচক, আশাবাদী ও সফল ভাবনা ভাবেন, আপনার চারপাশে একটি চুম্বকীয় পরিবেশ তৈরি হয়। এই সূত্র ব্যাখ্যা দেয় যে কি কারণে আপনার কল্যাণ কোথা থেকে আসছে, সেটা ভাবার বিষয় নয়। কেবল যা চান তাতে মনোযোগ দিন, আর যা চান না তার প্রতি মনকে বিমুখ রাখুন। দেখবেন লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনীয় সবকিছুকে আপনি আকৃষ্ট করতে পারছেন। ভাবনা বদলান ও জীবন বদলে নিন। একমাত্র মাপকাঠি। ইংরেজ দার্শনিক বার্ট্রান্ড রাসেল একদিন বলেছেন, কোনো কিছু করতে পারা শ্রেষ্ঠ প্রমাণ হলো অন্যরা সেটা করে গেছে। নিউ টেস্টামেন্টে জেসাস যে কোনো নিয়মের সত্যতা পরিমাপের পদ্ধতি শিখিয়েছেন। ফলের মাধ্যমে তাদের চেনা যাবে। অন্যভাবে বলা যায়, যে কোনো ধারণার ক্ষেত্রে একটি প্রশ্ন তোলা, এটি কি কাজ করে? এটি কি আকাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে? নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ বলেছেন, যে কোনো থিওরি বা ধারণা পরিমাপের একমাত্র মাপকাঠি হলো এর ভবিষ্যৎ নির্ধারণে তোমার দূরদর্শিতা। সুখবর হলো এই যে লাখো মানুষের জীবন ও অভিজ্ঞতায় এ সকল ধারণা ও নীতিগুলো পরীক্ষিত ও প্রমাণিত হয়ে গেছে। প্রাকৃতিক নিয়মের মতো তারাও নিরপেক্ষ ছিল। প্রকৃতি কাউকে দয়া দেখায় না, প্রকৃতি সবাইকে একই চোখে দেখে। যখনই মাটিতে চারা রোপণ করা হয়, তাকে বড় করে তোলে প্রকৃতি। মনের মধ্যে ভাবনার যে বীজ বপন করবেন, প্রকৃতি তাকে বড় করবে।
ভাবনাকে বেছে নিন। সফল মানুষ তারাই যারা অসফল মানুষের চেয়ে অনেক বেশি কার্যকরী রূপে চিন্তা করে। তারা তাদের জীবন, সম্পর্ক, লক্ষ্য, সমস্যা ও অভিজ্ঞতাকে অন্যদের চেয়ে আলাদাভাবে প্রকাশ করে। তারা উন্নত বীজ লাগায়, ফলে তারা ভালো ফসল পায়। আপনি যদি সফল, সুখী, স্বাস্থ্যবান ও উন্নত মানুষদের মতো ভাবতে ও কাজ করতে শিখেন, আপনিও তাদের মতো জীবনযাপন করবেন। যখন আপনি ভাবনা বদলাবেন, আপনার জীবন বদলে যাবে। প্রকৃতির ঠাট্টা বোঝে না। সে সবসময় সত্য, সবসময় গভীর ও মারাত্মক। সে সবসময় সঠিক। মানুষ ভুল ও দোষ করে। যারা প্রকৃতিকে বুঝতে সক্ষম নয় তাদের সে ত্যাগ করে। কেবল যোগ্য, খাঁটি ও সত্যবাদীর কাছে সে নিজেকে সঁপে দেয় ও গোপনীয়তা ফাঁস করে। জোহান উলফগ্যাং ভন গোথি। অধ্যায় 1। ভাবনা বদলান। মনস্তত্ত্বের একটি সূত্র আছে যে তুমি যা হতে চাও তার একটি চিত্র যদি মনের মধ্যে তৈরি করো আর দীর্ঘ সময় তা ধারণ করো, তবে শীঘ্রই তুমি ঠিক তাই হবে। অবিকল তোমার ভাবনার মতো। উইলিয়াম ডেভ। অনেক বছর আগে 30 বছর বয়সী এক বিবাহিতা মহিলা ছিলেন, যার 2টি সন্তান ছিল। অন্য অনেকের মতো এমন এমন একটি ঘরে তিনি বেড়ে উঠলেন যেখানে সবসময় তিনি সমালোচিত হতেন ও প্রায়ই বাবা মা তার সাথে অন্যায় আচরণ করতেন। ফলে তিনি ভীষণ হীনমন্যতার গভীর অনুভূতি পোষণ করতেন। তিনি নেতিবাচক ও ভীত ছিলেন এবং আদৌ তার কোনো আস্থা ছিল না। তিনি লাজুক ও আত্মধ্বংসী ছিলেন এবং নিজেকে কখনো মূল্যবান ভাবতেন না। তার মনে হতো তিনি কোনো কাজের যোগ্য নন। একদিন ড্রাইভিং করার সময় অন্য একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দিল। যখন তার জ্ঞান ফিরল তখন তিনি হাসপাতালে স্মৃতিভ্রষ্ট অবস্থায় ছিলেন। তিনি তখন কথা বলতে পারছিলেন, তবে অতীতের কিছুই তার মনে রইল না। প্রথমে ডাক্তার ভাবলেন যে এটি সাময়িক, কিন্তু সপ্তাহ পেরিয়ে গেল, তার কোনো উন্নতি হলো না। তার স্বামী ও ছেলেমেয়েরা প্রতিদিন তাকে দেখতে আসতো, কিন্তু তিনি তাদের চিনতে পারতেন না। একটি অস্বাভাবিক কেস ছিল বলে ডাক্তার ও স্পেশালিস্টরা তাকে দেখতে আসতো, পরীক্ষা করত ও তার অবস্থা সম্পর্কে জানতে চাইতো। প্রস্তুতি। যথারীতি তিনি বাড়ি গেলেন শূন্য মনে। নিজের কি হয়েছে জানার জন্য তিনি মেডিকেলের বইপত্র পড়তে শুরু করলেন আর স্মৃতিভ্রংশের বিশেষ অংশগুলো জানতে লাগলেন। তিনি এই বিষয়ের স্পেশালিস্টদের সাথে দেখা করলেন ও কথা বললেন। তিনি তার অবস্থার কথা লিখে রাখলেন। কিছুদিন পরই তাকে এক মেডিকেল কনভেনশনে ডাকা হলো, যাতে তিনি নিজের অবস্থার কথা জানাতে পারেন, স্মৃতিভ্রমের ব্যাপারে প্রশ্নের জবাব দিতে পারেন ও নিউরোলজির ক্ষেত্রে তার অভিজ্ঞতা ও ধারণার কথা বলতে পারেন। এই সময়ের মধ্যে অদ্ভুত কিছু ঘটল। তিনি একজন নতুন মানুষে পরিণত হলেন। হাসপাতাল ও অন্য সবার মনোযোগ তাকে মূল্যবান, জরুরি ও ভালোবাসার মানুষ হিসেবে সম্মান দিল। সকলের সুনজর তাকে আত্ম উন্নয়ন ও আত্মসম্মান তৈরিতে সাহায্য করল। প্রকৃতই তিনি একজন ইতিবাচক, আত্মবিশ্বাসী, পরিমার্জিত ও জ্ঞানী বক্তা হয়ে উঠলেন। তার শৈশবের সকল নেতিবাচক স্মৃতি মুছে গেল। তার হীনমন্যতা বোধ বিলীন হয়ে গেল। তিনি একজন নতুন মানুষ হয়ে উঠলেন। তিনি তার চিন্তা ভাবনা বদলালেন ও তার জীবন বদলে গেল। খালিদ ছেলেট। স্কটিশ দার্শনিক ডেভিড হিউম সর্বপ্রথম খালিদ ছেলেটের ধারণা দিয়েছিলেন। এই সূত্র মতে প্রতিটি মানুষ কোনো চিন্তা বা ধারণা ছাড়াই পৃথিবীতে আসে এবং তার সব ভাবনা ও অনুভূতি শৈশব থেকে শেখা শুরু হয়। অর্থাৎ একটি শিশুর মন থাকে ফাঁকা প্লেটের মতো, যেখানে তার দেখা প্রতিটি ব্যক্তি ও অভিজ্ঞতার দাগ রেখে যায়।
সে যা শিখে, অনুভব করে ও অভিজ্ঞতা অর্জন করে তার সম্মিলিত যোগফল হলো পূর্ণাঙ্গ মানুষটি। একজন মানুষ যা করে বা পরবর্তীতে যা কিছু হয় তার আগের পরিস্থিতির ফলাফল সেটি। অ্যারিস্টটল যেমন লিখেছিলেন, যা কিছু মুগ্ধ করে তাই প্রকাশিত হয়। বিংশ শতাব্দীতে মানুষের সম্ভাবনার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো আত্মধারণার আবিষ্কার। এর মাধ্যমে প্রতিটি ব্যক্তি তার জন্মের পর থেকে ধারণকৃত সকল বিশ্বাসের উন্নয়ন ঘটাতে পারে। এতে আপনি যা ভাবেন, বলেন, অনুভব করেন ও সম্পূর্ণ করেন তার সবকিছুই অবচেতন মনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এজন্যই আত্মধারণার পরিবর্তনের সাথে বাহ্যিক জীবনও বদলে যায়। বদলে যায় নিজের ও চারপাশের পৃথিবী সম্পর্কে দৃষ্টিভঙ্গি। একটি শিশু কোনরূপ আত্মধারণা ছাড়াই জন্ম নেয়। আপনার যত ধারণা, মতামত, অনুভূতি বা আচরণ সমস্তই আপনার শৈশবকাল থেকে শেখা। আপনি যে ধারণাকে সত্য বলে গ্রহণ করেছেন তারই ফলাফল বর্তমানের মানুষটি। যখন আপনি কিছুকে সত্য বলে ধরে নেন সেটাই আপনার জন্য সত্য হয়ে যায়, মূল বিষয়টি যাই হোক না কেন। প্রথম মনোভাবই স্থায়ী হয়। আপনার বাবা মা যারা আপনাকে ভালোবেসেছেন, উৎসাহ দিয়েছেন, সমর্থন করেছেন, বিশ্বাস করেছেন আর সবসময় বলেছেন যে আপনি খুব ভালো, তবে আপনি যাই করে থাকুন না কেন একটি বিশ্বাস নিয়ে বড় হবেন যে আপনি খুব ভালো ও মূল্যবান মানুষ। 3 বছর বয়সে এই বিশ্বাস আপনার মনে গেঁথে যাবে আর পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গিও হবে একই রকম। পরবর্তীতে যাই ঘটুক না কেন আপনি এই বিশ্বাসকে আঁকড়ে থাকবেন। এটি আপনার কাছে বাস্তবতা বলে গণ্য হবে। যদি আপনার বাবা মা এটি না জেনে থাকেন যে তাদের বাক্য ও আচরণ আপনার ব্যক্তিত্ব তৈরিতে কতটা মূল্যবান, তবে তারা আপনাকে নিয়ন্ত্রণের জন্য সমালোচনা, নিরুৎসাহ, শারীরিক বা মানসিক শাস্তি দিতে পারেন। একটি শিশুকে যখন কম বয়সে কেবলই সমালোচনা করা হয় তখন তার মনে হয় নিশ্চয়ই তার কোথাও সমস্যা আছে। সে বুঝতেই পারে না যে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সে মনে করে যে তার বাবা মাই সত্যটা জানে আর নিশ্চয়ই এটি তার প্রাপ্য। সে ভাবতে শুরু করে যে তার কোনো মূল্য নেই, সে নিশ্চয়ই অপদার্থ। পরিণত বয়সের প্রায় সকল ব্যক্তিত্ব সংঘাতের কারণ হিসেবে মনোবিজ্ঞানীরা ভালোবাসার অভাবকে দায়ী করেছেন। গোলাপের জন্য বৃষ্টি যেমন জরুরি, শিশুদের জন্য ভালোবাসা তেমনই জরুরি। ভালোবাসা না পেলে তারা নিরাপত্তার অভাব বোধ করে। তারা ভাবে আমি ভালো নই। মানসিক অস্থিরতার জন্য তাদের আচরণ বদলে যায়। বঞ্চনার অনুভূতি থেকে তাদের মধ্যে বৈরী আচরণ, ব্যক্তিত্বের সংঘাত, রাগ, হতাশা, অসহায়ত্ব ও দুঃস্বপ্ন জন্ম নেয়। জন্মেছেন নির্ভীক। পতন ও তীব্র আওয়াজ ছাড়া বাচ্চারা অন্য কোনো কিছুকে ভয় পায় না, কারণ তারা নির্ভীকভাবে জন্মায়। অনন্য ভয়গুলো বড় হতে হতে শিখে। সবচেয়ে বড় দুটো ভয় হলো পরাজয়ের ভয় ও সমালোচনার ভয়। নতুন বা ভিন্ন কিছু করতে গেলে যখন আমরা নিরন্তর আক্রান্ত বা সাজাপ্রাপ্ত হই, হেরে যাওয়ার ভয়টা আমরা শিখতে শুরু করি। আমাদেরকে চিৎকার করে বলা হয়, না, যাও এখান থেকে, থামো, ওটা রাখো। শারীরিক শাস্তি ও ভালোবাসার অভাব আমাদেরকে ভীত ও অসহায় করে তোলে। আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা এত ছোট আর দুর্বল, নতুন বা ভিন্ন কিছু করার কোনো ক্ষমতা ও যোগ্যতা আমাদের নেই। আমরা অনুভূতি প্রকাশ করতে থাকি এই বলে যে আমি পারবো না, পারবো না, পারবো না। যখনই নতুন বা চ্যালেঞ্জিং কিছু করার কথা ভাবি, ভয়, কম্পন ও উত্তেজনার এক অনুভূতি আমাদের গ্রাস করে। আমাদের প্রতিক্রিয়া এমন হয় যেন মার খেতে যাচ্ছি। আমরা কেবল বলতে থাকি আমি পারবো না। হেরে যাওয়ার ভয়টাই পরিণত বয়সে বিফল হওয়ার প্রাথমিক কারণ। শৈশবে তীব্র সমালোচিত হওয়ার কারণে আমরা পরবর্তীতেও নিজেকে পিছিয়ে রাখি। আমরা নিজের অবমূল্যায়ন করি। আমরা কোনো রকম চেষ্টা ছাড়াই হার স্বীকার করি। আমরা যা চাই তা কিভাবে পাওয়া যায় সেটি না ভেবে
কি কারণে পাওয়া সম্ভব নয় তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি। ভালোবাসার প্রয়োজনীয়তা। দ্বিতীয় যে ভয়টি আমাদের পিছিয়ে রাখে, বিশ্বাস নষ্ট করে, সুখী জীবনের স্বপ্নকে ধ্বংস করে দেয়, তা হলো প্রত্যাখ্যানের ভয় আর এর বহিঃপ্রকাশ সমালোচনা। এই আবেগ জন্ম নেয় একদম শৈশবে, যখন বাবা মার অপছন্দের কিছু করতে গেলেই তারা নিরুৎসাহিত করে। তাদের মনক্ষুণ্ণ করার কারণে তারা রেগে যায় আর আদর কমিয়ে ফেলে, যেটা শিশুর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আদর বঞ্চিত ও একা হওয়ার ভয়টা একটু শিশুর জন্য এত প্রবল হয় যে সে তার বাবা মায়ের পছন্দসই আচরণ করতে শুরু করে। সে তার স্বকীয়তা ও স্বতঃস্ফূর্ততা হারায়। সে ভাবতে শুরু করে আমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সে সমাপ্তি টানে। বাবা মা যা চাই তাই আমাকে করতে হবে, না হলে তারা আমাকে ভালোবাসবে না আর আমি একা হয়ে যাব। শর্ত সাপেক্ষ ভালোবাসা। যে শিশু শর্ত সাপেক্ষ ভালোবাসা নিয়ে বেড়ে ওঠে, পরিণত বয়সে সে অন্যদের মতামতের ব্যাপারে অতিমাত্রায় সংবেদনশীল হয়। ফলে কারোর সমর্থনের ন্যূনতম অভাব থাকলে সে কিছুই করতে পারে না। শৈশবের সম্পর্কটাকে সে জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের ক্ষেত্রে ব্যবহার করতে শুরু করে, যেমন তার সঙ্গী, বস, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কর্তৃপক্ষ। এদের সমর্থন পাওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠে। পরাজয় ও প্রত্যাখ্যানের ভয় আমাদের অশান্তি ও উদ্বেগের মূল কারণ। আমরা নিরন্তর অনুভব করি আমি পারবো না অথবা আমাকে করতেই হবে। আমরা কিছু করতে চাই কিন্তু হেরে যাওয়ার ভয়ে আক্রান্ত হই, অথবা যদি সে ভয় না থাকে, সমর্থন হারানোর ভয়ে থাকে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য ঘরে বা বাইরে কিছু করতে চাই আমরা, কিন্তু ভয় হয় যে হারবো অথবা কেউ আমাদের সমালোচনা করবে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভয় তাদের জীবনকে দখল করে রাখে। তারা যা কিছু করে পরাজয় বা সমালোচনাকে পাশ কাটিয়ে করে। তারা লক্ষ্য অর্জনের চেয়েও বেশি ভাবে নিরাপদে খেলার কথা। তারা সুযোগের চেয়েও বেশি প্রাধান্য দেয় নিরাপত্তাকে। পরাজয়ের হারকে দ্বিগুণ করুন। গ্রন্থকার আর্থার গর্ডন একদিন আইবিএম এর প্রতিষ্ঠাতা থমাস জে অটসনকে প্রশ্ন করলেন কি করে তিনি লেখক হিসেবে এত দ্রুত উন্নতি করলেন। থমাস জে অটসন, আমেরিকার বিজনেস টাইফুন, জবাব দিলেন, আপনি যদি দ্রুত উন্নতি করতে চান, পরাজয়ের হারকে দ্বিগুণ করুন। পরাজয়ের মধ্যেই নিহিত থাকে সফলতা। ব্যাপারটি হলো, আপনি যত বেশি হারবেন তত বেশি সফলতার কাছাকাছি থাকবেন। আপনার পরাজয় আপনাকে জেতার জন্য তৈরি করে দেবে। এজন্যই সৌভাগ্যের রেখা দুর্ভাগ্যের রেখাকে অনুসরণ করে। যত বেশি আপনি চেষ্টা করবেন তত দ্রুত আপনি জয়ের কাছে যেতে পারবেন। ভয় পেলেই আপনি তা অতিক্রম করার চেষ্টা করবেন, যাতে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনার মানসিক প্রচেষ্টা। নিজের সম্পর্কে আপনার ধারণা, বিশ্বাসের সবটুকু ব্যক্তিত্বের মধ্যে নিহিত থাকে। আপনার সকল কর্মকাণ্ডের মাত্রা নির্ধারণ করে ও তাকে এগিয়ে দেয় আপনার আত্মধারণা। কারণ ঐক্যের সূত্র অনুযায়ী আত্মমতামতের ভিত্তিতে আপনি বাহ্যিক আচরণ প্রকাশ করবেন। তাই নিজের সম্পর্কে ধারণার উন্নয়ন ঘটলেই আপনার জীবনের সকল অংশেরই উন্নয়ন সম্ভব। আপনার ক্ষুদ্র আত্মধারণা। আপনার মধ্যে ছোট ছোট কিছু মতবাদ রয়েছে নিজের সম্পর্কে। এই ক্ষুদ্র মতামতগুলো সম্মিলিত হয়ে আপনার পুরো ধারণাকে জন্ম দেয়। আপনার জন্য জরুরি সকল বিষয়ে আপনার কিছু ধারণা রয়েছে। এই ক্ষুদ্র ধারণাগুলোই ঠিক করে দেয় আপনি কিভাবে ভাববেন, অনুভব করবেন ও কাজ করবেন। ধরুন, কতটুকু স্বাস্থ্য রক্ষার জন্য কি পরিমাণ খাবেন ও ব্যায়াম করবেন তার একটি মতামত রয়েছে আপনার। বিপরীত লিঙ্গের কাছে কতটুকু পছন্দনীয় ও জনপ্রিয় হবেন সে ব্যাপারেও আপনার ধারণা রয়েছে। আপনি কেমন সঙ্গী ও বাবা মা হবেন, বন্ধু হিসেবে কেমন হবেন, কতখানি স্মার্ট আপনি ও কত ভালো আপনি শিখতে পারেন, এসব আপনার জানা। প্রতিটি খেলা কিভাবে খেলেন, প্রতিটি কাজ কিভাবে করেন, এমনকি
কত ভালো গাড়ি চালান সে সম্পর্কেও আপনার ধারণা রয়েছে। আপনি কত ভালো কাজ করেন এবং কাজের প্রতিটি অংশ কেমন করে করেন তা আপনার জানা। কত টাকা আপনি আয় করতে পারেন, তার কতটুকু জমা ও বিনিয়োগ করতে পারেন সে সম্পর্কে আপনার ধারণা রয়েছে। এটি খুব জটিল বিষয়। মূলত আপনি যতটুকু ভাবেন তার চেয়ে বেশি বা কম আয় আপনি করতে পারবেন না। যদি বেশি উপার্জন করতে চান, নিজের সম্পর্কে বিশ্বাসটুকু আপনার বদলাতে হবে। এটি এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বাস বদলান। যদি আপনার কাজ ও তার ফলাফল বদলাতে চান, তবে নিজের সম্পর্কে ধারণাটুকু বদলান। সৌভাগ্যক্রমে আপনার বিশ্বাসের বাসস্থান আপনার মন। এগুলো সবসময় বাস্তবতার ভিত্তিতে তৈরি হয় না, বরঞ্চ আপনি যা কিছু সত্য ভেবে মনে স্থান দিয়েছেন সেসব তথ্যের উপর এই বিশ্বাস প্রতিষ্ঠিত। সবচেয়ে বাজে ব্যাপার হলো নিজেকে ক্ষুদ্র হিসেবে দেখা। এই বোধ আপনাকে বিশেষ জায়গায় সীমাবদ্ধ করে তোলে। এ ধরনের বিশ্বাস খুব কমই সত্য হয়, কিন্তু আপনি যদি স্থায়ীভাবে নিজস্ব ক্ষমতাকে সীমিতভাবে বিচার করেন, বিষয়টি আপনার জন্য সত্য হয়ে দাঁড়াবে। নিজের ক্ষমতাকে অবমুক্ত করার প্রাথমিক পদক্ষেপ হলো সীমিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করা। এই পদ্ধতির প্রথম ধাপ হলো যাই হোক না কেন সত্য বলে মেনে নেবেন না। কল্পনা করুন যে আপনার ক্ষমতা অসীম। কল্পনা করুন যে আপনি যা চান জীবনে তাই পাবেন। ভাবুন যে আপনার সুপ্ত শক্তির কোনো সীমানা নেই। যেমন ধরুন, আপনি যা আয় করেন তার চেয়ে দ্বিগুণ উপার্জনের কল্পনা করুন। ভাবুন যে আপনি বেশ বড় ঘরে থাকতে পারেন, উন্নত মানের গাড়ি চালাতে পারেন ও ব্যয়বহুল জীবনযাপন করতে পারেন। কল্পনা করুন যে আপনার ক্ষেত্রে আপনি একজন শীর্ষস্থানীয় মানুষ। ভাবুন যে সামাজিক ও বাণিজ্যিক জগতে আপনি বেশ জনপ্রিয়, ক্ষমতাবান ও প্রত্যয়ী ব্যক্তিত্ব। কল্পনা করুন যে আপনি শান্ত, আস্থাবান ও নির্ভীক। নিজের মনে যা স্থির করেন তাই আপনি অর্জন করতে পারেন। ঠিক এভাবেই আপনি ভাবনা ও জীবনকে বদলাতে পারেন। ভয়কে দূর করে সুপ্ত শক্তিকে জাগাতে চাইলে নিজের ও ভবিষ্যৎ সম্পর্কে নতুন, ইতিবাচক, গঠনমূলক ও সাহসী বিশ্বাসে মনকে পূর্ণ করুন। এই বইটিতে আপনি জানতে পারবেন কিভাবে তা করতে হয়। আত্মধারণার তিনটি ধাপ। আপনার আত্মধারণার তিনটি অংশ রয়েছে, যেন একটি পিঠা তিন ভাগে বিভক্ত। এর প্রত্যেকটি পরস্পরের সাথে সম্পৃক্ত। এই তিন উপাদান আপনার ব্যক্তিত্বকে তৈরি করে। এরাই আপনার ভাবনা, অনুভূতি ও কাজকে নিয়ন্ত্রণ করে। আত্ম আদর্শ হলো ব্যক্তিত্ব ও আত্মধারণার প্রথম অংশ। আশা, স্বপ্ন, দৃষ্টিভঙ্গি ও আদর্শ দিয়ে তৈরি হয় আত্ম আদর্শ। আপনি নিজের ও অন্যের মধ্যে যেসব গুণ, মূল্যায়ন ও আদর্শ দেখতে ভালোবাসেন তা দিয়েই এর গঠনতন্ত্র তৈরি। আপনার আত্ম আদর্শ হলো সেই ব্যক্তি ঠিক যেমনটি আপনি হতে চান। এই আদর্শ আপনার আচরণকে পরিচালনা করবে ও রূপ দেবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের গুণাবলী, দৃষ্টিভঙ্গি ও আদর্শের ব্যাপারে বেশ সচ্চোট। তারা জানে তারা কে এবং তারা কি বিশ্বাস করে। তারা উচ্চ ধারণা পোষণ করে এবং তারা কখনো সেক্ষেত্রে সমঝোতায় আসেন না। তারা সেই সব নারী পুরুষ যাদের দিকে অন্যরা তাকায় ও নির্ভর করে। তারা অন্যদের সাথে বেশ সুনির্দিষ্ট ও স্বচ্ছ আচরণ করে। তারা যা করে সবসময় আদর্শকে সামনে রাখে। কিভাবে নিজের দিকে তাকাবেন? আত্মধারণার দ্বিতীয় অংশ হলো আত্মকল্পনা। এর মাধ্যমে আপনি নিজেকে দেখবেন ও চিন্তা করবেন। একে আভ্যন্তরীণ আয়নাও বলা হয়। কোন পরিস্থিতিতে কি আচরণ করবেন সেটি এই আয়নাই দেখতে পাবেন। আত্মকল্পনা শক্তির কারণে আপনার বাহ্যিক আচরণে মনোসংযোগ থাকবেই। ম্যাক্সওয়েল মাল্টস এর আত্মকল্পনা আবিষ্কার হলো মানুষের কার্যক্রম ও তার ফলাফলকে বোঝার সবচেয়ে বড় অগ্রগতি। আগত পরিস্থিতিতে নিজের সবচেয়ে ভালোটুকু দেওয়ার কল্পনার মাধ্যমে আপনি অবচেতন মনে একটি বার্তা পাঠিয়ে দেন। আপনার মন একে নির্দেশ হিসেবে গ্রহণ করে আর আপনার ভাবনা, বাক্য ও কাজের সাথে অঙ্কিত ছবির সমন্বয় ঘটানোর জন্য সম্ভাব্য প্রস্তুতি নেয়। মানসিক চিত্রের উন্নয়নের সাথে আপনার জীবনের অগ্রগতি শুরু হয়।
এই চিত্র আপনার আবেগ, ব্যবহার ও আচরণকে প্রভাবিত করে। ইতিবাচক মানসিক চিত্র যে কোনো পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজের সম্পর্কে আপনি কি অনুভব করেন? আত্মধারণার তৃতীয় অংশ হলো আত্মমূল্যায়ন। এটি আপনার ব্যক্তিত্বের একটি ভাবপ্রবণ অংশ এবং চিন্তা, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণের সবচেয়ে জরুরি বিষয়। আত্মমূল্যায়নের স্তর নির্দেশ করবে আপনার জীবনে কি ঘটতে পারে। আত্মমূল্যায়ন নির্ভর করে নিজেকে আপনি কতটা পছন্দ করেন তার উপর। নিজেকে যত পছন্দ করবেন, আপনার যে কোনো কাজ তত ভালো হবে। উল্টোভাবে বলা যায়, আপনি যত ভালো কাজ করবেন তত বেশি নিজেকে পছন্দ করবেন। আত্মমূল্যায়ন হলো ব্যক্তিত্বের প্রতিক্রিয়াশীল স্তর। এটি হলো শক্তির উৎস যা আপনার বিশ্বাস ও সমর্থনের মাত্রা নির্দেশ করে। নিজেকে যত বেশি পছন্দ করবেন, নিজের ব্যাপারে ধারণাও তত উঁচুতে রাখবেন। আপনার লক্ষ্য হবে তত বড় আর আপনি তা অর্জনের জন্য অনেক দূর যাবেন। উচ্চ মানের মানুষেরা সত্যিকার অর্থে থামে না। আত্মমূল্যায়নের স্তর ঠিক করে দেবে আপনি অন্যান্যদের সাথে কেমন সম্পর্ক বজায় রাখবেন। নিজেকে যত পছন্দ ও সম্মান করবেন, অন্যদেরকে ঠিক তাই করবেন, আর তাতে অন্যরাও অনুরূপ আচরণ করবে। বাণিজ্যিক ও পেশাগত জীবনে আপনার ব্যক্তিগত আত্মমর্যাদা জটিল একটি বিষয়, যা নিরূপণ করে অন্যরা আপনার কাছ থেকে কিনবে, আপনাকে ডাকবে, চুক্তি করবে আপনার সাথে বা টাকা ধার দেবে। আত্মমূল্যায়ন যত বেশি হবে, তত ভালো সঙ্গী ও বাবা মা হবেন আপনি। উচ্চ পর্যায়ের বাবা মা মর্যাদা সম্পন্ন ছেলে মেয়ে তৈরি করে। এই সন্তানদের আত্মবিশ্বাস বেশ শক্ত হয় এবং তারা সমপর্যায়ের বন্ধু তৈরি করে নেয়। উচ্চ আত্মমর্যাদা সম্পন্ন ঘরে ভালোবাসা, সুখ, শান্তি ভরপুর থাকে। আত্মমূল্যায়নের নির্ধারক। আত্মমূল্যায়নের স্তরটি নির্দেশ করবে আত্মচিত্র বর্তমান কার্যক্রম ও আচরণের সাথে কত গভীরভাবে সম্পৃক্ত, আর নিজের সবচেয়ে ভালো অবস্থানে আপনার মানসিক চিত্র কেমন। আপনি সবসময় নিজের কাজ ও আদর্শকে অবচেতন মনে তুলনা করছেন। যখনই আপনি দেখবেন যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন, এক অদ্ভুত অনুভূতি হবে। আত্মমূল্যায়ন তখন উঠতে থাকবে। আপনি সুখী ও পরিপূর্ণ হবেন। যখন আপনি এমন কিছু করবেন যা আপনার আদর্শ বা ক্ষমতার পরিপন্থী, আত্মমূল্যায়ন হ্রাস পাবে। ঠিক সেই মুহূর্তের মানুষ আর আপনি ভবিষ্যতে যা হতে চান তার মধ্যে ব্যবধান হয়ে গেলে আপনি বেশ খারাপ অনুভব করবেন। এজন্য আপনি কিছু করতে ব্যর্থ হলে রেগে যাবেন ও অন্যদের সাথে দুর্ব্যবহার করবেন। আত্মমূল্যায়ন ক্রমাগত আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি কত ভালো হতে পারবেন। ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে মনোবিজ্ঞানীরা একমত হয়েছেন যে আত্মধারণা ও ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আত্মমূল্যায়ন। ব্যক্তিত্বের যে কোনো অংশের উন্নয়ন আত্মমূল্যায়নকে বাড়িয়ে দেয়, আর নিজেকে আপনি আরো বেশি পছন্দ ও সম্মান করতে থাকেন। যত বেশি আপনি নিজেকে পছন্দ করবেন, আত্মচিত্র তত ভালো হয়ে উঠবে, আর আত্ম আদর্শ মানুষ হওয়ায় দিকে আপনি দ্রুতগতিতে এগিয়ে যাবেন। যত বেশি আপনি নিজেকে পছন্দ করবেন, আত্মচিত্র তত ভালো হয়ে উঠবে, আর আত্ম আদর্শ মানুষ হওয়ার দিকে আপনি দ্রুতগতিতে এগিয়ে যাবেন। সবচেয়ে ভালো খবর হলো আত্মমূল্যায়ন এবং পরাজয় ও প্রত্যাখ্যানের মধ্যে বিপরীতমুখী একটি সম্পর্ক রয়েছে। নিজেকে যত বেশি ভালোবাসবেন, পরাজয়কে তত কম ভয় পাবেন। নিজেকে যত বেশি পছন্দ করবেন, অন্যের মতামতকে তত কম গুরুত্ব দেবেন, আর সমালোচনার ভয় তত কমে যাবে। যত বেশি নিজেকে পছন্দ করবেন, নিজস্ব লক্ষ্য ও মর্যাদার ভিত্তিতে তত বেশি সিদ্ধান্ত নিতে পারবেন, আর অন্যদের চিন্তা বা কথাকে তত অগ্রাহ্য করবেন। আভ্যন্তরীণ কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। আপনি যেমনটি ভাবেন ঠিক সেরকম যেমন আপনি হয়ে ওঠেন। আপনি নিজে যা বলেন সেটিও আপনার জন্য
অনাগত কোনো ঘটনা নিয়ে যদি উদ্বেগ বা অস্বস্তিতে ভোগেন, তবে বারবার বলতে থাকুন, আমি নিজেকে পছন্দ করি, আমি নিজেকে পছন্দ করি, আমি নিজেকে পছন্দ করি। যখন আপনি বলবেন আমি নিজেকে পছন্দ করি, তখন আপনার ভয় কেটে যাবে ও সাহস বাড়বে। আমি নিজেকে পছন্দ করি কথাটা এত শক্তিশালী ও ইতিবাচক যে অবচেতন মনে একটি নির্দেশ হিসেবে এটি গৃহীত হয়। আপনার ভাবনা, অনুভূতি ও আচরণে তার প্রভাব পড়ে। আপনার শারীরিক ভাষার উন্নয়ন ঘটে আর আপনি আগের চেয়েও সোজাভাবে দাঁড়ান। আপনার চেহারা ইতিবাচক ও প্রফুল্ল হয়ে ওঠে। আপনার কণ্ঠস্বর জোরালো ও অনেক বেশি আস্থাশীল হয়। নিজের সম্পর্কে ভালো অনুভূতি হয়। এর ফলে আপনি সবার সাথে বেশ আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। আত্মধারণার উপর নির্ভর করে কাজ করে গেলে আপনার চিন্তা ও জীবনের পরিবর্তন শুরু হয়। একটি স্বচ্ছ, ইতিবাচক, উত্তেজনাপূর্ণ ও প্রেরণাদায়ক আত্ম আদর্শের পথ ধরে আপনি নিজের কল্পনার মানুষ হওয়ার পথে অগ্রসর হন। নিজের সবচেয়ে ভালোটুকু দিয়ে আপনি ইতিবাচক আত্মচিত্রের দিকে এগিয়ে যান। অবশেষে ভালোবেসে ও নিঃস্বার্থে নিজেকে মূল্যবান হিসেবে গ্রহণ করে আপনি আত্মমূল্যায়নের উঁচু ও অনর অবস্থানে পৌঁছে যান। আপনার মৌলিক ধারণাকে পরীক্ষা করুন। আপনার বেশিরভাগ ভাবনা ও প্রতিক্রিয়া নির্ধারিত হয় মৌলিক ধারণার ভিত্তিতে। বিশ্বাস, মতামত ও শৈশব থেকে যা কিছু ঘটেছে সে অভিজ্ঞতার আলোকে যে সমাধানে পৌঁছেছেন, এসব মিলেমিশে মৌলিক ধারণা তৈরি হয়। এগুলো কেবল আত্মধারণাকেই তৈরি করে না, জীবন দর্শনও ঠিক করে দেয়। মৌলিক ধারণার ব্যাপারে আপনি যত বেশি দুঃসাহসী ও সিরিয়াস, আপনার কাজ, বাক্য ও অনুভূতিকে তারা তত বেশি নিয়ন্ত্রণ করবে। যদি নিজেকে আপনি একজন চমৎকার মানুষ, মেধাবী ও ক্ষমতাবান, বন্ধুত্বপূর্ণ ও জনপ্রিয়, স্বাস্থ্যবান ও শক্তিশালী, কৌতূহলী ও সৃষ্টিশীল এবং দারুণ জীবনের অধিকারী বলে বিশ্বাস করেন, তবে আপনি লক্ষ্য নির্ধারণ করে, শ্রম দিয়ে, নিজের উন্নয়ন ঘটিয়ে, অন্যদের সাথে সদাচরণ করে, বিপর্যয়মুক্ত হয়ে এক পর্যায়ে সাফল্যের শিখায় পৌঁছে যাবেন। কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। জীবনে কি ঘটেছে সেটা এক্ষেত্রে জরুরি নয়, ঘটনার ব্যাপারে আপনার প্রতিক্রিয়াই এখানে মুখ্য। আপনি কোত্থেকে এসেছেন সেটা কোনো বিষয় নয়, আপনি কোথায় যেতে চান সেটাই আসল। আর আপনার গন্তব্যের সীমাবদ্ধতা কেবল আপনার কল্পনায় নিহিত। আপনার কল্পনা যদি সীমাহীন হয়, আপনার ভবিষ্যৎও তেয়াই হবে। এগুলোই হলো মৌলিক ধারণা ও বিশ্বাস। প্রচলিত কথা পরিহার করুন। ভাগ্যবশত কিছু প্রচলিত বিষয় গ্রহণ করে আমরা বেড়ে উঠি, যেগুলো সাফল্যের আশা, আনন্দকে ধূলিসাৎ করে দেয়। আসুন সেসব আত্মসীমিত বিশ্বাসগুলো জানা যাক। অনুভূতির প্রথম ও খারাপ দিকটি হলো আমি মোটেই ভালো নই। এই মৌলিক চিন্তা হীনমন্যতা ও অভাববোধের জন্ম দেয়। আমরা অন্যদেরকে আমাদের চেয়ে ভালো মনে করি, কারণ তারা হয়তো এখন আমাদের চেয়ে ভালো করছে। আমরা অনুভব করি যে তারা হয়তো আমাদের চেয়ে মূল্যবান, অতএব আমরা নিশ্চয়ই তাদের চেয়ে কম গুরুত্ব। এই অবমূল্যায়ন আমাদের গভীরে গেঁথে যায় আর আমরা নিজেকে ছোট করে দেখি। আমরা যোগ্যতার চেয়ে অনেক কম মূল্যে নিজেকে বিক্রি করি। নতুন লক্ষ্যে পরাজয়ের চেয়েও বেশি আমরা এর অবস্থান ঠিকমতো নির্ধারণ করতে পারি না। মৌলিক ধারণার উন্নতি ঘটাতে হলে নিজেকে শুধু ভালো ভাবলেই হবে না, বিশ্বাস করতে হবে যে যে কোনো ক্ষেত্রে সেরা হওয়ার ক্ষমতা আপনার আছে। আপনার সম্ভাবনা প্রচুর আর আপনি আরো অনেক দূর যেতে পারেন। উইলিয়াম শেক্সপিয়ার দ্য টেম্পেস্টে বলেছেন, যা ঘটে গেছে তা ছিল প্রস্তাবনা। অতীতে যা কিছু হয়েছে সেসব ছিল ভবিষ্যতে আপনি যা করতে পারেন তার নমুনা মাত্র। নিজের সাথে ইতিবাচক কথা বলুন। সবচেয়ে শক্তিশালী বাক্য হলো সেটি যা আপনি নিজের সাথে বলেন ও বিশ্বাস করেন। আপনার আত্মকথন, আভ্যন্তরীণ বাক্য, আবেগের ৫৫% নিয়ন্ত্রণ করে।
যখন আপনি নিজের সাথে কথা বলেন, আপনার অবচেতন মন সেগুলোকে নির্দেশ হিসেবে গ্রহণ করে। পরে আপনার ব্যবহার আত্মচিন্তা ও শারীরিক ভাষার সাথে সমন্বয় ঘটায়। এখন থেকে যা আপনি হতে চান বা করতে চান, কেবল সে ব্যাপারে নিজের সাথে কথা বলুন। যা আপনি চান না তা নিয়ে মাথাও ঘামাবেন না, বরং সেই শক্তিশালী ইতিবাচক বাক্য বলতে থাকুন, আমি করতে পারি। যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার আগে বলতে থাকুন, আমি নিজেকে পছন্দ করি। বারবার বলতে থাকুন, আমি সেরা, আমি সেরা, আমি সেরা, যেন আপনি আসলেই বোঝাচ্ছেন। এরপর সোজা হয়ে দাঁড়ান, মুখে আস্থার হাসি ফুটিয়ে তুলুন আর নিজের সবটুকু ঢেলে কাজ করুন। খুব তাড়াতাড়ি এটি আপনার অভ্যাসে পরিণত হবে। সেরাটাই আপনার প্রাপ্য। পূর্ববর্তী কঠোর সমালোচনার ফলে মানুষ প্রচলিত কথা বা আত্মসীমিত বিশ্বাসকে গ্রহণ করে নেয়। এতে করে তারা বিশ্বাস করতে পারে না যে সফলতা তাদের প্রাপ্য। এই অপ্রাপ্তির অনুভূতি তাদের মধ্যে প্রবল। খুব কম নিয়ে জীবন শুরু করে, অথবা যারা দরিদ্র পরিবার থেকে আসে। আবার এটা এই কারণেও হতে পারে যে কম বয়সে হয়তো তাদের বলা হয়েছে দরিদ্র থাকা মহত্ব, কিন্তু ধনীরা পাপী। যে কোনো কারণেই হোক না কেন, আপনি যদি অসঙ্গত অনুভূতি নিয়ে বড় হন আর আপনার ক্ষেত্রে সফলতাও লাভ করেন, তবে হয়তো আরোপিত লক্ষণে ভুগতে পারেন। আপনার মনে হবে এ সফলতা আপনার প্রাপ্য নয়। পরিশ্রমের কারণে যত সফলই আপনি হন না কেন, আপনার মধ্যে একটি ভয় কাজ করবে, সে যে এই সফলতা কেউ ছিনিয়ে নেবে। নিজেকে অবাঞ্ছিত ভাবলে আপনার মধ্যে সফলতার জন্য এক ধরনের অপরাধ বোধ, পাপ বোধ কাজ করবে। অনেকে এই অপরাধ বোধ থেকে বাঁচার জন্য আত্মধ্বংস পথ বেছে নেয়। তারা প্রচুর খায়, প্রচুর পান করে, ড্রাগ নেয়, পরিবারকে অগ্রাহ্য করে, উদ্ধত আচরণ করে আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অর্থ ব্যয় করে। তারা কেবলই ভাবতে থাকে যে সফলতা তাদের প্রাপ্য নয়, ফলে অনেক সময় তারা এসব হারায়। অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করুন। এ কথা সত্য যে চমৎকার কাজের মাধ্যমে জনগণের উপকারে লাগে তেমন পণ্য উৎপাদন, বন্টন ও সেবাদানের মধ্য দিয়ে যা কিছু আপনি অর্জন করেন তাই আপনার প্রাপ্য। বাজারজাত সমাজে সবকিছুই স্বেচ্ছা প্রণোদিত। লোকেদের যেটা কিনতে ইচ্ছা করবে সেটাই তারা কিনবে। তাই তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারলেই আপনি সফল হতে পারবেন। অন্যদের চেয়ে যত বেশি সেবা আপনি দিতে পারবেন, তত বেশি আপনি প্রাপ্য হবেন ও আয় করবেন। ডেজার্ভ শব্দটি এসেছে দুটো ল্যাটিন শব্দ থেকে। ডে মানে থেকে আর সার্ভেয়ার মানে সেবা করা। তাই ডেজার্ভ মানে হলো সেবা করা। আমাদের সমাজে তারাই সবচেয়ে ভালো করে যারা অন্যের চেয়ে বেশি সেবা দেয়। পেশাগত জীবনে আপনার সমস্ত মনোযোগ থাকতে হবে অন্যের চেয়ে বেশি সেবা দানের ক্ষেত্রে। তখন আপনার আয়ের প্রতিটি ডলার আপনার প্রাপ্য হয়ে উঠবে। আব্রাহাম লিঙ্কন একদিন বলেছিলেন, গরিবকে সাহায্য করার সর্বোত্তম উপায় তাদের একজন হয়ে ওঠা নয়। এই সমাজে আর্থিকভাবে যত সফলতা আপনি অর্জন করবেন, তত বেশি কর দিতে হবে আপনাকে। এই করগুলো স্কুল, হসপিটাল, রাস্তাঘাট, জনকল্যাণমূলক কাজ, চিকিৎসা সেবা, মিলিটারির ব্যয়ভার ও সমাজের সকল জরুরি কাজ সম্পাদনে সহায়তা করে। অর্থনৈতিক সাফল্য পেয়ে আপনি গর্ববোধ করতে পারেন। টাকা থাকলে আপনি অনেক মানুষের উপকার করতে পারেন। অন্যের ভালো করার মাধ্যমে আপনি নিজের ভালো করতে পারেন। নিজেকে বলতে থাকুন, মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদান করে অর্জিত প্রত্যেকটি পেনি আমার প্রাপ্য। আমার সফলতায় আমি গর্বিত। আপনি একজন চমৎকার ব্যক্তি। আপনি পুরোপুরি একজন ভালো মানুষ। আপনি সৎ, ভদ্র, বিশ্বস্ত ও পরিচ্ছন্নী। আপনি সৌজন্য, সম্মান ও আন্তরিকতার সাথে কথা বলেন। আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব ও কোম্পানির প্রতি নিবেদিত। আপনি কঠিন, আস্থাশীল ও দায়িত্ববান। আপনি জ্ঞানী, বুদ্ধিমান ও অভিজ্ঞতা সমৃদ্ধ। আপনি শুধু কাছের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ নন, সম্প্রদায়ের জন্য জরুরি।
বিশেষ কারণে আপনার জন্ম হয়েছে আর অনেক কিছুই করার আছে আপনার। সকল ক্ষেত্রে আপনি একজন চমৎকার মানুষ। বর্ণিত প্যারাটি আপনার আসল ব্যক্তিত্ব ও চরিত্র। হয়তো পুরোপুরি 100 ভাগ সত্য হবে না, কিন্তু আপনার ভেতরের মানুষটি ঠিক এরকম। যদি আপনি নিঃশর্তে মেনে নেন আপনি একজন মূল্যবান মানুষ, আপনার সফল কর্মকাণ্ডে তা প্রকাশ পাবে। ধীরে ধীরে এটি আপনার কাছে সত্য হয়ে উঠবে। আপনার আদর্শ আপনার বাস্তবতা হয়ে দাঁড়াবে। নিজেকে বলতে থাকুন, আমি নিজেকে পছন্দ করি ও জীবনকে ভালোবাসি। আমি পুরোপুরি একজন ভালো মানুষ এবং আমি সবসময় বেশ ভালোভাবেই কাজ করি। মানসিক সফটওয়্যার স্টোর। কল্পনা করুন যে একটি স্টোর আছে যেখানে মানসিক কার্যক্রম বিক্রি হয়। আপনার পছন্দ মতো আত্মধারণা, বিশ্বাস ও আচরণ কিনে নিয়ে আপনি ব্রেনে ভরতে পারেন এবং এরপর আপনি ঠিক তেমন মানুষ হতে পারেন। তেমন একটি স্টোর যদি থাকতো আর আপনি পছন্দ মতো বিশ্বাস কিনতে পারতেন, আপনি কোনটি বাছাই করতেন? একটি পরামর্শ দিচ্ছি, আপনার চারপাশে তাকান আর দেখুন যে সবচেয়ে সুখী ও সফল মানুষ তাদের বিশ্বাসের কোন জায়গাটির উন্নয়ন ঘটিয়েছে। আপনি নিজেও তেমন বিশ্বাস কিনে নিন, মনের হার্ড ড্রাইভে ভরুন আর তার মতো চলতে দিন। সৌভাগ্যবশত সফল মানুষের সাথে শত শত ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে আমরা জানি যে খুব কম বয়স থেকে কোন বিশ্বাসকে তারা আঁকড়ে ধরেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিশ্বাস আপনি নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তা হলো, আমি পুরোপুরি একজন ভালো মানুষ আর আমি জীবনে বড় ধরনের সফলতা পেতে যাচ্ছি। আমার জীবনে ভালো মন্দ যাই ঘটেছে তা হলো বৃহত্তর সফলতা ও সুখের সামান্য নমুনা মাত্র। যদি আপনি প্রকৃতই বিশ্বাস করেন যে সুখী ও সার্থক আপনি হবেনই, আর জীবনে যত বাধা বিপত্তি এসেছে সব ছিল লক্ষ্য অর্জনের পথে আপনার শিক্ষণীয় বিষয়, তবে কেউ আপনাকে থামাতে পারবে না। আপনি বেশিরভাগ সময় ইতিবাচক ও আশাবাদী থাকবেন। চিন্তার পরিবর্তনের মাধ্যমে নিজের জীবন বদলে ফেলবেন। পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমি দীর্ঘ পরীক্ষিত ও প্রমাণিত এমন কিছু পদ্ধতি ও উপায়ের কথা জানাবো যাতে করে চিন্তা শক্তির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আপনি রাখতে পারেন। ইতিবাচক ও কার্যকরী চিন্তা কি করে করতে হয় আমি তাই জানাবো, যাতে যে কোনো কাজ করতে আপনি সক্ষম। আপনি শিখবেন কি করে আত্মধারণা তৈরির মাধ্যমে আপনার কল্পনার মানুষের মতো হয়ে উঠবেন আর পছন্দসই জীবনযাপন করতে পারবেন। আপনি শিখবেন কি করে নিরন্তর চলা যায়। অনুশীলনী 1 নম্বর, পরিষ্কারভাবে আপনার আদর্শ শনাক্ত করুন। আপনি একজন চমৎকার মানুষ হতে চাইলে দেখুন কোন কোন গুণ আপনার আছে, আপনি কেমন ব্যবহার করতে চান। 2, বেশিরভাগ সময় মানুষ যা ভাবে তাই হয়। আপনার জীবনের এক বা একাধিক ক্ষেত্র খুঁজে বের করুন যেখানে আবেগ, আচরণ ও কাজের উপর চিন্তার প্রভাব সবচেয়ে বেশি। 3 নম্বর, কোন জায়গায় আপনি সবচেয়ে ভালো করতে পারেন, আপনি সে জায়গায় নিজেকে কতটুকু দেখেন, অন্য ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি আপনি কতটা বাড়াতে পারেন। 4 নম্বর, কোন ধরনের মানুষকে আপনি সবচেয়ে বেশি পছন্দ ও সম্মান করেন, কেন? আপনার আচরণকে আপনি কিভাবে বদলাতে পারেন যাতে আপনার চেনা সেই সেরা মানুষটির সাথে মিলে যায়। 5 নম্বর, নিজেকে আপনি সবচেয়ে বেশি কোথায় দেখতে চান, কোন ধরনের কাজ আপনার আত্মমর্যাদা ও আত্মমূল্যায়নকে সবচেয়ে উঁচুতে স্থান দেবে, আপনি কিভাবে তার চেয়ে বেশি কিছু করবেন। 6 নম্বর, আপনি বেশ ভালো একজন মানুষ। আজকের দিন থেকে নিজেকে সেরা মনে করুন আর সম্ভাবনার ক্ষেত্রে যে কোনো বাধাকে অগ্রাহ্য করুন। 7 নম্বর, ক্রমাগত চিন্তা, কথাবার্তা ও আচরণের মাধ্যমে আত্মধারণা বদলান যেন ইতিমধ্যে আপনি সেই কল্পনার মানুষে পরিণত হয়েছেন আর পছন্দনীয় ও প্রাপ্য জীবনযাপন করুন। অধ্যায় 2, জীবন বদলান। যদি তোমার মনে একটি উজ্জ্বল ও সুখী চিত্র অঙ্কন করো তবে তুমি নিজেকে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে দিলে। নরম্যান ভিনসেন্ট পিল।
নিজের সম্পর্কে আপনি যা ভাবেন ও অনুভব করেন তারই আলোকে আপনি সমস্ত কাজ করেন। যখন আপনি চিন্তাধারা বদলান, ঠিক তখন আপনার জীবনও বদলে যায়। পৃথিবীর কেবল একটি জায়গায় আপনার সম্পূর্ণ দখল রয়েছে, আর তা হলো আপনার মন। যে কোনো পরিস্থিতিতে আপনি কি ভাবতে যাচ্ছেন সে সিদ্ধান্ত আপনার। ভাবনাই আপনার অনুভূতিকে ইতিবাচক বা নেতিবাচক দিকে পরিচালিত করে। ভাবনা ও অনুভূতি মিলে আপনার কাজের নেতৃত্ব দেবে ও ফল বয়ে আনবে। ইতিবাচক ভাবনা। ইতিবাচক ভাবনা জীবনকে অনুপ্রাণিত করে, আপনাকে শক্তিশালী করে, অনুভূতিকে মজবুত ও আস্থাশীল করে। ইতিবাচক ভাবনা কেবল প্রেরণাদায়ক কোনো ধারণা নয়, ব্যক্তিত্ব, স্বাস্থ্য, শক্তি ও সৃজনশীলতায় এর কার্যকরী ভূমিকা রয়েছে। আপনি যত বেশি ইতিবাচক ও আশাবাদী, জীবনে তত বেশি সুখী হতে পারবেন। নেতিবাচক ভাবনা ঠিক তার বিপরীত, শক্তি কেড়ে নেবে, দুর্বল ও আস্থাহীন করে তুলবে। যখনই আপনি নেতিবাচক ভাববেন বা বলবেন, আপনার শক্তি হ্রাস পাবে, আপনি রেগে যাবেন ও আত্মরক্ষা করবেন, আপনি হতাশ ও অসুখী হবেন। নেতিবাচক ভাবনা পরবর্তীতে আপনাকে অসুস্থ করে তুলবে এবং এমনকি আপনার সম্পর্কগুলোতে ভাঙ্গন ধরাতে পারে। ইতিবাচক ভাবনা মানসিক স্বাস্থ্য রক্ষা করেও কাজ দেখায়। নেতিবাচক ভাবনা মনকে অসুস্থ করে আর কার্যকারিতা কমায়। তাই চমৎকার একটি জীবন পেতে চাইলে ইতিবাচক ভাব প্রবণতাকে চর্চা করা ও নেতিবাচক আবেগকে দূরে রাখা আপনার লক্ষ্য। স্বাস্থ্য, সুখ ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য নেতিবাচক ভাব প্রবণতাকে চিহ্নিত করা। স্বাস্থ্য, সুখ ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য নেতিবাচক ভাবপ্রবণতাকে নিশ্চিহ্ন করা সবচেয়ে জরুরি। সবসময় ভাবনা ও অনুভূতির পূর্ণ দখল রেখে তাদেরকে ইতিবাচকভাবে প্রয়োগ করলে অভ্যন্তরীণ ও বাহ্যিক জীবনের উন্নয়ন ঘটবে। নেতিবাচক ভাবনার অনুপস্থিতিতে আপনার মন ইতিবাচক ভাবনায় পূর্ণ হয়ে উঠবে, যা সুখ ও পরিপূর্ণতার অনুভূতি উৎপাদন করবে। ভাবনাকে নিজে বাছাই করুন। বিকল্পের সূত্র বলে, তোমার মন কেবল একটি ভাবনাই একবারে ধারণ করতে পারে, ইতিবাচক বা নেতিবাচক। ইচ্ছে করলেই তুমি ইতিবাচক ভাবনার বিকল্প হিসেবে নেতিবাচক ভাবনাকে ধারণ করতে পারো। রাগী বা অসুখী চিন্তা বা অনুভূতিকে দূর করতে চাইলে আপনি এই সূত্রের মাধ্যমে ইতিবাচক ভাবনা ভাবতে পারেন। অভ্যাসের সূত্র বলে, যে কোনো ভাবনা বা কাজকে বারবার চর্চা করলে তা নতুন অভ্যাসে পরিণত হয়। যখন আপনি বারবার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবেন, সচেতন মনের উপর আপনার পূর্ণ দখল থাকবে। শীঘ্রই এই প্রক্রিয়ায় চিন্তা ও কাজ করা স্বতঃস্ফূর্ত ও সহজ হয়ে দাঁড়াবে। ইচ্ছাশক্তি ব্যবহারের মাধ্যমে আপনি চিন্তা ও কাজের নতুন অভ্যাস তৈরি করতে পারেন। এই সূত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণ ইতিবাচক ব্যক্তি হয়ে উঠবেন ও জীবন বদলে যাবে। নেতিবাচক আবেগকে পরাভূত করুন। শৈশব থেকেই নেতিবাচক ভাবনা আমাদের শেখা। এই শিক্ষাকে অনেক সময় খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। আকাঙ্ক্ষিত বা জরুরি ভাবলে যে কোনো অভ্যাস বা দক্ষতা শিখে নেওয়া যায়। নেতিবাচক ভাবনা যা সম্ভাবনাকে সীমিত করে ও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাকে দূর করার জন্য বিশেষত লোকজন, অর্থ, স্বাস্থ্য ও অন্যান্য বিষয় সম্পর্কে ইতিবাচক ও গঠনমূলক কিছু শেখা যায়। অনেক নেতিবাচক ধারণা পরিচালিত কিছু মিথ্যার উপর তৈরি। মাঝে মাঝে কোনো বিষয় সম্পর্কে নেতিবাচক ধারণা বা কোনো মানুষের প্রতি বিরূপ আচরণ কেবল নতুন একটি তথ্যের ভিত্তিতে বদলে যায়। হঠাৎ আপনি জানতে পারেন যে নিজের বা অন্য সম্পর্কে আপনার যে ধারণা তা সত্য নয়। ফলে ঠিক তখনই আপনার ভাবনা বদলে যায়। এই সম্ভাবনার প্রতি আস্থা রাখুন। নেতিবাচক ভাবনা নেতিবাচক ভাবনা টিকে থাকে কারণ আমরা তাকে প্রাণ দেই ও জীবিত রাখি। আমরা ক্রমাগত ভেবে ও কথা বলে তাদের পরিচর্যা করি, যা আমাদের রাগান্বিত বা অসুখী করে তোলে। সৌভাগ্যক্রমে আবেগের সূত্র প্রয়োগ করে আপনি এই পরিস্থিতি বদলাতে পারেন।
এই সূত্র অনুযায়ী একটি শক্তিশালী আবেগ কর্তৃত্ব করে ও দুর্বল আবেগের স্থান দখল করে, এবং যে আবেগের উপর মনোযোগ দেওয়া হয় তা বাড়ে ও শক্তিশালী হয়ে ওঠে। এর মানে হলো যে আব- এর যে আবেগের ব্যাপারে আপনি চিন্তা করেন তা বৃদ্ধি পায় আর ধীরে ধীরে আপনার ভাবনার জগৎ দখল করে নেয়। যদি আপনি কোনো ব্যক্তি বা পরিস্থিতি যা আপনাকে দুঃখী বা অসুখী করে তোলে সে বিষয়ে ভাবতে অস্বীকার করেন, তবে ওই ব্যক্তি বা পরিস্থিতি আপনার মন থেকে হারিয়ে যাবে। জ্বালানিবিহীন অগ্নির মতো তা নিভে যাবে। অনেকবার এই অভিজ্ঞতা আপনার হয়েছে। উদাহরণস্বরূপ, আমরা যখন বড় হই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হই। এদের বেশিরভাগই অনেক বেশি সময় স্থায়ী হয় না। যখন সম্পর্ক শেষ হয়ে যায় আমরা হতাশ ও আহত হই। কখনো কখনো আমরা দুঃখিত, রাগান্বিত, নিরাশ, নিঃসঙ্গ ও অসুখী হয়ে পড়ি। এই অনুভূতি কিছুদিনের জন্য মাত্র, এরপর আমরা সেরে উঠি। আমরা অন্য কারোর সাথে দেখা করি। ধীরে ধীরে প্রথম সম্পর্কের বিরহ আমরা ভুলে যাই। কয়েক মাস বা বছর পর পিছন ফিরে তাকাই বা সেই ব্যক্তির সাথে দেখা হয়ে যায়, তখন আমরা কল্পনাও করতে পারি না সেই ব্যক্তির সাথে কত আবেগপ্রবণ সম্পর্ক ছিল, কারণ আমরা সেই অনুভূতিকে বাড়তে দেইনি। সময়ের বিবর্তনে তা মরে গেছে। বাস্তব জীবনে বিকল্প ও আবেগের সূত্রের একটি উদাহরণ এটি। বাস্তব জীবনে বিকল্প ও আবেগের সূত্রের একটি উদাহরণ এটি। নেতিবাচক আবেগের উৎপত্তি স্থল। নেতিবাচক আবেগের 4টি মৌলিক কারণ রয়েছে। ইন সার্চ অব দ্য মিরাফিউলাস বইতে রাশিয়ান দার্শনিক পিটার আউসপেন্সকাই বলেছেন, সেগুলো হলো: 1 নম্বর যাচাই করা, 2 নম্বর শনাক্ত করা, 3 নম্বর মনের মধ্যে বিবেচনা করা ও 4 নম্বর দায়ী করা। এই 4 ধরনের কারণকে নিয়ম অনুযায়ী দূর করতে পারলে চিন্তা ও জীবন বদলের ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বন্ধ করুন যাচাই। যখন রাগ ও অশান্তির কোনো কারণ খুঁজতে যান তখন আপনি যাচাই করতে শুরু করেন। আপনি নিজেকে ও অন্যকে বলতে থাকেন কত বাজে আচরণ সহ্য করেছেন বা কত অন্যায় ব্যবহার করেছে কেউ আপনার সাথে। আপনি ক্রমাগত মনের মধ্যে পরিস্থিতিকে নাড়তে থাকেন, অস্থিরতার সমস্ত কারণগুলোকে বারবার ভাবতে থাকেন। সারাক্ষণ সেই ব্যক্তি বা পরিস্থিতির কথা চিন্তা করেন আর রেগে যান। রাগের মাত্রা বাড়তে থাকে যেন এর জন্য চরম মূল্য দিয়েছেন। বিশেষত আপনার মূল্যায়নে আপনি নিজে যখন বেশ ভালো ও মহৎ ব্যক্তি। যেভাবে প্রাকৃতিক আগ্রহকে আপনি যাচাই ও যুক্তির দিকে ঠেলে দিচ্ছেন, মূলত সেগুলোকে অগ্রাহ্য না করে বরং জড়িয়ে পড়েছেন। কাজেই যাচাই করা বন্ধ করুন, মনকে কারণ খোঁজার কাজে ব্যবহার করুন। নেতিবাচক আবেগ যাচাই করার জন্য নয়। মনে রাখবেন, নেতিবাচক ভাবনা আপনার কোনো কাজে আসবে না। এগুলো পুরোপুরি ধ্বংসাত্মক। এগুলো অন্য মানুষকে প্রভাবিত করে না বা পরিস্থিতি বদলায় না। এগুলো সুখ ও আত্মবিশ্বাস কমিয়ে দেয়, দুর্বল করে তোলে, জীবনের অনন্য ক্ষেত্রে অকার্যকর করে তোলে। নিজস্ব রাগ ও অশান্তিকে যাচাই করার পরিবর্তে আপনার বুদ্ধিমত্তা ও কল্পনা শক্তি কোনো ব্যক্তিকে ক্ষমা করার কাজে বা অশান্ত পরিস্থিতি ভুলে যাওয়ার কাজে ব্যবহার করুন। যেমন কেউ যদি আপনাকে অন্যায়ভাবে পাশ কাটিয়ে যায়, রাস্তায় রাগান্বিত হওয়ার পরিবর্তে বলুন, ঠিক আছে, আমি বরং আরো সচেতন থাকব, মনে হয় তার দিনটাই খারাপ যাচ্ছে, বা তার হয়তো জরুরি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে। অন্যদের ক্ষমা করুন। যেহেতু আপনার মন একবারে কেবল একটি ভাবনা ধারণ করতে পারে, তাই অন্যদের ক্ষমা করতে শুরু করুন। রাগ জিয়ে রাখার জন্য যে মানসিক শক্তি দরকার হয় তা বাঁচিয়ে রাখুন। মানসিক নিয়ন্ত্রণের উপর জোর দিন। নিজেকে শান্ত ও ইতিবাচক রাখুন। অল্প সময়ে পরিস্থিতি বদলে যাবে আর আপনি সব ভুলে যাবেন। নেতিবাচক ভাবনার পরিবর্তে ইতিবাচক ভাবনা প্রতিস্থাপনের মাধ্যমে আপনি নেতিবাচক ভাব প্রবণতা থেকে মুক্তি পান। যদি জীবনে বড় ধরনের কোনো সমস্যা হয়, যেমন ডিভোর্স, চাকরি হারা বা বিনিয়োগের ক্ষতি, একই নিয়মে কাজ করুন। নিজেকে বা অন্য কাউকে বলবেন না যে কেন আপনি রেগে আছেন বা অশান্তিতে আছেন।
বরং যতক্ষণ পর্যন্ত না নেতিবাচক মনোভাব চলে যায়, অন্যদের ক্ষমা করতে থাকুন। যখন নেতিবাচক মনোবৃত্তি ফুরিয়ে যাবে, তখন ইতিবাচক কিছু ভাবুন। সফলতা ও সুখের একটি অন্যতম জরুরি নিয়ম হলো যে ব্যাপারে কিছু করার থাকে না সেই ব্যাপারে অস্থির ও উত্তেজিত না হওয়া। কেউ কিছু করতে পারল না বলে সমালোচনা করবেন না। একটি জনপ্রিয় আইন বলে, যদি কোনো সমাধান না থাকে তবে কোনো সমস্যাও থাকে না। দুই ধরনের সময়কাল। জীবনের দুই ধরনের সময় রয়েছে, অতীত ও ভবিষ্যৎ। বর্তমান হলো সংক্ষিপ্ত ও চলন্ত সময়। আপনি লক্ষ্য রাখতে পারেন যা ঘটেছে কিন্তু বদলানো যাবে না, অথবা ভবিষ্যতে যা ঘটবে, যার ব্যাপারে কিছু সম্ভাবনা আছে আর আপনার কিছু করার ক্ষমতা আছে তার উপর। অনেক মানুষ অতীতের ঘটনা নিয়ে অস্থির ও রেগে থেকে শক্তি ক্ষয় করে। দুর্ভাগ্যবশত এই শক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়। তার চেয়েও খারাপ হলো অতীতের ঘটনাবলীর নেতিবাচক প্রভাব মনকে ভবিষ্যতের সুখ শান্তির সম্ভাবনা থেকে অনেক দূরে সরিয়ে রাখে। চলে যেতে দিন। 25 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এক মনোবিজ্ঞানী, যিনি অসুখী মানুষদের নিয়ে কাজ করেছেন, তিনি লিখেছেন যে দুটি শব্দ তিনি তার প্র্যাকটিসের সময় সবচেয়ে বেশি শুনেছেন, আর সেগুলো হলো যদি, শুধু। এতে বোঝা যায় যে বেশিরভাগ অসুখী লোকেরা অতীতের এমন কোনো ঘটনাকে আঁকড়ে ধরে থাকেন যেটা তারা ভুলতে পারেননি। তারা এখনো দুঃখিত, রাগান্বিত ও হতাশ এমন কিছু বিষয়ে যেটা হয়তো অতীতে কেউ ঘটিয়েছে বা ঘটায়নি। তার বাবা মা বা উভয়ই, ভাই বোন, প্রাক্তন সম্পর্ক বা বিয়ে, কর্তৃপক্ষ বা কোনো ব্যবসায়ী বন্ধু, হারানো মূলধন বা অর্থনৈতিক ভুলের জন্য ক্ষুব্ধ। আসলে আপনার জীবনে ক্রমাগত সমস্যা, অসুবিধা, পিছুটান ও সাময়িক পরাজয় থাকবেই। এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো খুব সাধারণ, প্রাকৃতিক ও সহজাত। চিন্তা ও জীবন বদলাতে হলে এই বিষয়গুলোকে অতিক্রম করার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যতক্ষণ তা পারবেন না, ততক্ষণ অতীতের দাস হয়ে থাকবেন, যাকে বদলানো যাবে না। সিদ্ধান্ত নিন যে আজ থেকে জীবনের সফল যদি শুধুকে মুছে ফেলবেন। ঘটনাবলীকে ভিন্নভাবে পুনর্বিশ্লেষণ করুন। গ্রন্থকার ও বক্তা ওয়েইন ডায়ার বলেছেন, একটি সুখী শৈশব পেতে কখনো দেরি হয় না। তিনি বুঝিয়েছেন যে শৈশবের দুঃখী কাহিনীগুলো ইতিবাচকভাবে দেখা যায়। বিকল্পের সূত্র প্রয়োগ করে আপনি নেতিবাচক অভিজ্ঞতাকে কল্যাণকর হিসেবে দেখুন ও চিন্তা করুন। আপনি ভাবুন যে সেই কষ্টকর অভিজ্ঞতা কেমন করে আপনাকে জ্ঞানী করে তুলেছে। আসলে সেই সব মানুষদের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত যারা অতীতে আপনাকে আহত করেছে, কারণ তারাই আপনাকে বর্তমানের জন্য এত মজবুত করে দিয়েছে। অন্য কোনোভাবেই এটি সম্ভব হতো না। আপনার বাবা মায়ের সন্তান পালনের কোনো অভিজ্ঞতা ছিল না, বরঞ্চ তারা সেভাবে লালিত হয়েছেন। তারা শুধু তাই অন্যদের মতো তারা নানা রকম সমস্যা ও দুর্বলতা নিয়ে বাবা মা হন, ঠিক যেমনটি আজ আপনি হয়েছেন। উপরন্তু তারা তাদের সেরাটুকু দিয়ে চেষ্টা করেছে। তারা তাদের মতোই ছিলেন এবং তারা হয়তো অন্য কোনোভাবে আপনাকে বড় করতে পারতেন না। তারা যা করেছেন বা করেননি সেটি নিয়ে অসুখী থাকা পুরোপুরি বোকামি। সেসব ভুলে যান এবং নিজের জীবনের দিকে তাকান। ব্যক্তিগতভাবে নেবেন না। নেতিবাচক মনোভাবের দ্বিতীয় বৃহৎ কারণ হলো শনাক্তকরণ বা সম্পৃক্ততা। যখন আপনি কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন, তখন এটি হয়। আপনি যাকে বিশ্বাস করেন বা একান্ত নিজস্ব ধরে নেন, তার যে কোনো বিরূপ আচরণ বা পরিস্থিতিকে আপনি ব্যক্তিগত ধরে নেন। আপনি আবেগাপ্লুত হয়ে পড়েন ও এত জোরালোভাবে শনাক্ত করেন যে আপনার আবেগ আহত হয় আর আপনার নেতিবাচক ভাবনা শুরু হয়। প্রখ্যাত আধ্যাত্মিক শিক্ষাগুরু যুদ্ধ ও জেসাস যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বতন্ত্র রাখার উপর জোর দিয়েছেন, যাতে শান্ত ও ধৈর্যশীল থাকা যায়। হার্ভার্ডের মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলিয়াম জেমস বলেছেন, যে কোনো সমস্যা মোকাবেলার প্রথম ধাপ হলো তা করার ইচ্ছা পোষণ করা।
তিনি লোকজনকে উৎসাহিত করে বলেছেন, যার সমাধান নেই তাকে মেনে নিতে হয়। যে ব্যক্তি বা পরিস্থিতি আপনাকে রাগান্বিত ও বিরক্ত করে, তার কাছ থেকে বিচ্ছিন্ন থাকার চর্চা করুন। শান্ত ও স্থির থাকার জন্য ভাবপ্রবণ শক্তিকে সেসব থেকে দূরে রাখুন। উপরোক্ত বিবৃতির মানে এই নয় যে যা কিছু ঘটে তার সবই নিষ্ক্রিয়তার সাথে গ্রহণ করে নেওয়া, বরঞ্চ এটি আপনাকে উৎসাহিত করছে ইচ্ছাশক্তি প্রয়োগের মাধ্যমে মন ও আবেগকে নিয়ন্ত্রণ রাখতে। মানসিকভাবে নিজেকে শক্ত রাখুন ও বুদ্ধিমত্তার সাথে সমস্যার মোকাবেলা করুন। পরিস্থিতিকে নিরপেক্ষভাবে দেখার জন্য মনকে ব্যবহার করুন আর এর সমাধানে ভালো সিদ্ধান্ত নিন। যতক্ষণ পর্যন্ত আপনার কিছু চাওয়ার থাকবে, ততক্ষণ পর্যন্ত কারোর বা কিছুর কোনো দখল আপনার উপর থাকবে না। নিশ্চয়ই আপনার কাছে কিছু চাওয়ার বা আপনাকে দেওয়ার মতো বিষয় থাকবে। যত দ্রুত আপনি কোনো ব্যক্তি বা বস্তু থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হবেন, তাদের কাছে কিছু চাইবেন না, আপনি মুক্ত হবেন। বিচ্ছিন্নতা চর্চার এই ক্ষমতা অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়। অন্যকে উৎসাহিত ও সাহায্য করার অন্যতম মহৎ উপায় হল সমস্যা সংকুল পরিস্থিতি থেকে তাকে দূরে থাকার ও নিরপেক্ষভাবে অবলোকন করার পরামর্শ দেওয়া। উৎসাহিত করুন যাতে তারা ভাবে যে সমস্যাটি অন্য কারো। একই সমস্যার ভিতর দিয়ে অন্য কেউ গেলে তাকেও উপদেশ দিতে বলুন। সমস্যা থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হতে পারলেই জোরালোভাবে তাকে মোকাবেলা করা যাবে। অন্যদের মতামত। আউসপেনিস্কায় এর মতে নেতিবাচক মনোভাবের তৃতীয় বৃহৎ কারণ হলো মনের মধ্যে বিবেচনা করা। যখন লোকজনের আচরণের বিষয়ে আপনি অনেক বেশি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠেন, তখন এটি ঘটে। যখন আপনি মনে করেন যে আপনার প্রাপ্য মর্যাদা কেউ আপনাকে দিচ্ছে না, আপনি অপমানিত ও রাগান্বিত হন আর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। যদি লোকজন অভদ্র হয়, তাদের আচরণকে আপনি ব্যক্তিত্ব বা চরিত্রের উপর আঘাত মনে করেন। তাদের ব্যবহার আপনাকে রাগান্বিত বা হতাশ করে তোলে। মনোবিজ্ঞানীরা বলেন যে আমরা যা কিছু করি আত্মমূল্যায়ন ও ব্যক্তিগত কদর বাড়াতে করি, বা অন্য লোকজন বা পরিস্থিতির দ্বারা তার অমর্যাদা রোধ করার জন্য করি। যদি আপনার আত্মমূল্যায়ন যতটা হওয়া উচিত ততটা না হয়, তবে অন্যদের আচরণে আপনি প্রতিক্রিয়াশীল হবেন। আপনি সবকিছুই ব্যক্তিগতভাবে নেবেন, ঠিক যেমনটি তারা সচেতনভাবে বলে বা করে। যাই হোক, এমনটি কদাচিৎ ঘটে। বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ তাদের নিজেদের ও স্বীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকে। 99% সময় তারা নিজেদেরকে নিয়ে ভাবতে থাকে। মাত্র 1% তারা অন্যান্যদের জন্য রাখে। তার মধ্যে আপনি একজন। যে ব্যক্তি রাস্তায় আপনাকে পাশ কাটিয়ে যায়, সে তার নিজের ভাবনায় এত মশগুল থাকে যে আপনার অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকে না। তার কর্মকাণ্ডের উপর রাগ করা বা হতাশ হওয়া এক ধরনের বোকামি। নিজের পাল তুলুন। অভিজ্ঞতা থেকে আমি একটি নিয়ম শিখেছি: কোনো কিছু করতে বা না করতে কখনো বিব্রত হবেন না, কারণ লোকজনের ভাবনার ব্যাপারে আপনি বেশ সচেতন। সত্যিটি হলো কেউ আদৌ আপনার ব্যাপারে কিছু ভাবছে না। নিশ্চয়ই আমি অপরাধী বা অসামাজিক আচরণের কথা বলছি না, কিন্তু অদ্ভুত বিষয় হলো শুধু কেউ সমর্থন করবে না ভেবে কত মানুষ সম্পর্ক, ব্যবসা, নতুন প্রচেষ্টা বা অনন্য বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে। যে বিয়ে তারা ঘৃণা করে তাকে ধরে রাখে, যে চাকরি পছন্দ করে না ত্যাগই করে, কিংবা ব্যবসায়িক সুযোগ পেয়েও নেয় না শুধু কেউ সমালোচনা করবে বলে। আসল সত্য হলো আপনার জীবনের সিদ্ধান্তের ব্যাপারে আপনার চেয়ে বেশি কেউ ভাবে না। আব্রাহাম মার্শাল আত্ম অনুসন্ধানী মানুষদের ব্যাপারে পড়াশোনার সময় দেখেছেন 1 বা 2% পুরুষ ও নারীদের মধ্যে কিছু মিল রয়েছে, যারা সম্পূর্ণ পরিপক্ক। তারা নিজেদের সাথে ভীষণ সৎ। তারা নিরপেক্ষ এবং নিজেদের সফলতা ও দুর্বলতা সম্পর্কে স্বচ্ছ। তারা নিজেরা যতটুকু তার চেয়ে বেশি আশা বা ভান করে না। এই আত্মস্বীকৃতি তাদের আত্মমূল্যায়ন ও আত্মমর্যাদার মূল ভিত্তি। যেহেতু তারা জানে তারা কে আর কে নয়, তাই অন্যদের সমর্থনের প্রয়োজন তারা বোধ করে না।
তারা অন্যদের মতামতকে বিবেচনায় রাখে, কিন্তু তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়। তারা অন্যদের সম্ভাব্য সমর্থন বা অসমর্থনের মাধ্যমে মোটেই প্রভাবিত নন। আপনারও তাই করা উচিত। আপনি সবচেয়ে বেশি পাত্তা দেন আর ক্ষতিগ্রস্ত হন। অন্যদের সম্মান। বিখ্যাত ইংরেজ গ্রন্থকার সমারসেট মমকে একজন সাংবাদিক যখন প্রশ্ন করলেন তার লেখার মূল প্রেরণা কি, তিনি বলেছিলেন, যাদেরকে আমি সম্মান করি তাদের সম্মান পাওয়ার জন্য আমি লিখি। আপনি বেশিরভাগ যা করেন বা করতে ব্যর্থ হন তাও প্রায় একই কারণ দ্বারা প্রভাবিত থাকে। আপনি সামাজিকভাবে এমন অনেক কিছুই করেন যাতে সম্মান পান বা অন্তত সম্মান না হারান। মূলত যাদের মর্যাদা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারাই আলোকপাত করে যে আপনি নিজের সম্পর্কে কত ভালো বোধ করেন। বাড়িতে বা কর্মক্ষেত্রে আত্মমূল্যায়নের ক্ষেত্রে মর্যাদার একটি অসাধারণ প্রভাব রয়েছে, কারণ এটি আত্ম আদর্শ ও আত্মচিত্রের সাথে নিবিড়ভাবে যুক্ত। ব্যতিক্রমী পুরুষ ও মহিলা উচ্চ পর্যায়ের মানুষের সম্মান পেতে চান। তারা অবচেতন মনে বেশ কষ্ট করেন সম্মানী কোনো মানুষের মতো আচরণ ও জীবনযাপন করতে। উন্নত মান তৈরি করুন। চার্লস এম ছেলডন এর বিখ্যাত বই ইন ইজ স্টেপস এ পুরো শহর একত্রিত হয়ে প্রশ্ন করল, জেসাস কি করবেন, এবং এরপর সেই মতে তারা কাজ করলো। উত্তর এলো যে সমস্যাগুলো তাদেরকে পৃথক করেছে সেগুলোই শীঘ্রই সমাধান হবে। পুরো শহর খুশি হয়ে উঠল। তারা নিজেদের জন্য একটি আদর্শ তৈরি করলো এবং সেভাবে জীবনযাপন করতে লাগলো। সফল নর-নারী সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দেখা গেছে, যারা বেশ বিনয়ী ভাষায় বলতে শুরু করে তারা অল্প বয়সে জীবনী ও আত্মজীবনী পড়েছে ব্যাপকভাবে। বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়ার কারণে তারা সেই সব মানুষদের গুণ ও চরিত্র নিজের মধ্যে ধারণের কল্পনা করেছে। যখন তারা বড় হয়েছে সেই গুণগুলো তাদের চিন্তার অংশবিশেষ হয়ে গেছে আর নিজস্ব জীবনে তারা সেসব প্রয়োগ করেছে। ব্যক্তিত্ব ও চরিত্র তৈরির ক্ষেত্রে মডেলিং একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। ইতিহাস জুড়ে অল্প বয়সে নায়ক নায়িকাদের সম্পর্কে শিখতে ও তাদের অনুকরণ করতে উৎসাহ দেওয়া হয়েছে। মিলিটারিতে অতীতের সৈন্য ও নাবিকদের ন্যায়কোচিত কার্যকলাপ পড়ানো হয়, যাতে নতুন সৈন্য ও নাবিকেরা সেসব চিন্তা করে আর প্রয়োজন পড়লে তাদের মতো আচরণ করে। আপনার চিন্তা, অনুভূতি ও সিদ্ধান্তে সেই মানুষের জোরালো প্রভাব থাকে যাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনার রোল মডেল কে? যত্নের সাথে রোল মডেল বাছাই করুন। আপনি নিজে ও আপনার পছন্দের ব্যাপারে অন্যদের অনুভূতি ও প্রতিক্রিয়ার ব্যাপার সচেতন হওয়া দোষের কিছু নয়। আপনি নিজে ও আপনার পছন্দের ব্যাপারে অন্যদের অনুভূতি ও প্রতিক্রিয়ার ব্যাপারে সচেতন হওয়া দোষের কিছু নয়। যখন আপনি কোনো প্রিয়জনকে বাছাই করেন, নিজেকে পরিচালিত করার এক অভিভাবক তৈরি করে নেন যাদের সম্মানের সাথে আপনার কোনো যোগাযোগ নেই, সেই সব ভাসমান মতামতকে প্রাধান্য দেওয়া কত বড় বোকামি ও গ্লানিকর। যদি ধ্বংসাত্মক সমালোচনায় পড়তে চান, তবে যাদের এমনকি চেনেন পর্যন্ত না সেই সব মানুষদের সমর্থনের ফাঁদে জীবনটা শেষ করে দিন। এ ধরনের নেতিবাচক ভাবপ্রবণতা অগ্রাহ্য করার উপায় দেওয়া হলো। আপনার পছন্দের নারী ও পুরুষ এবং তাদের যে গুণগুলো ধারণ করতে চান সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিন। এখন থেকে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, আপনার পছন্দের সেই মানুষটির কথা ভাবুন ও প্রশ্ন করুন, এই অবস্থায় তিনি কি করতেন। যখন এই ধরনের প্রশ্ন করবেন, অবচেতন স্তরে এক উচ্চতর শক্তির সাথে আপনি সংযুক্ত হয়ে যাবেন, যা আপনাকে পথ দেখাবে। সঠিক কাজটি করার জন্য এক গভীর উপলব্ধি হবে আপনার, অথবা আপনি তখন সঠিক সিদ্ধান্ত নেবেন ও আকাঙ্ক্ষিত ফল লাভ করবেন। অনেক সফল নারী পুরুষেরা এই পদ্ধতি ব্যবহার করেছেন। এভাবে চেষ্টা করুন আর দেখুন কি ঘটে। সকলের নেতিবাচক প্রভাব। আউসপেনিস্কাই এর মতে নেতিবাচক মনোভাবের চতুর্থ বিশেষ কারণ এবং যে কোনো রাগ, অনুতাপ, শত্রুতা, হিংসা ও হতাশার মূল হলো অপবাদ। অপবাদই প্রধানত রাগ তৈরি করে, যেটি নেতিবাচক আবেগের সবচেয়ে খারাপ জিনিস। পৃথিবীতে রাগ ভীষণ ধ্বংসাত্মক।
অনিয়ন্ত্রিত রাগ স্বাস্থ্য, সম্পর্ক, পরিবার, ব্যবসা ও সমাজ ধ্বংস করে এবং যুদ্ধবিগ্রহ ও সামাজিক অসঙ্গতির কারণ হয়ে দাঁড়ায়। শৈশবের তীব্র সমালোচনার মধ্যে রাগের প্রাথমিক কারণটি খুঁজে পাওয়া যায়। যখন কোনো ব্যক্তির সমালোচনা করা হয়, সে প্রতিরক্ষা ও অপমানবোধের সাথে এমন প্রতিক্রিয়া দেখায় যেন তাকে আক্রমণ করা হয়েছে। যেহেতু কোনো আচরণকে বারবার প্রদর্শন করলে তা অভ্যাসে পরিণত হয়, অনেক মানুষ তাদের সকল সমস্যা ও হতাশার প্রতি তীব্র রাগ প্রকাশ করে। মূলত তারা সবসময় সবকিছু নিয়ে রেগে থাকে। রাগী মানুষ তার অপছন্দের কিছু ঘটলেই কাউকে না কাউকে দায়ী করবে। অনেকে অনেক মানুষ নিজেদের সমস্যার জন্য অন্যদের এত বেশি দায়ী করে যে তারা বাস্তবতার সাথে সম্পর্ক হারিয়ে ফেলে। তারা পুরো পৃথিবীকে অপবাদ ও দোষের দৃষ্টিতে দেখে। যখন কোনো ব্যক্তিগত বা সামগ্রিক সমস্যা দেখা দেবে, রাগী মানুষ মাত্রই কাউকে দায়ী করবে। সেই ব্যক্তি তখন সময় ও আবেগ নষ্ট করবে বিভিন্ন মানুষকে দায়ী করার কাজে। অপবাদ ও রাগের এই পাগলামি অপমানবোধ ও শত্রুতার জন্ম দিয়ে মানুষটিকে ধ্বংস করে দেবে। কেউ দোষী নয়। একটি সাধারণ উদাহরণ দেই। দুজন মানুষ ভালোবেসে বিয়ে করল। ভবিষ্যৎ নিয়ে দুজনই সমান আগ্রহী এবং দুজনেরই প্রচন্ড প্রত্যাশা ভবিষ্যতের কাছে। দুর্ভাগ্যবশত সময়ের সাথে সাথে মানুষ ও পরিস্থিতি বদলে গেল। তারা দেখল যে তারা সুখী নয় এবং তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিল। কিন্তু সমস্যা শুরু ঠিক তখনই। পরিণত মানুষদের মতো একমত না হয়ে তারা পরস্পর বিরোধী যুক্তিতে পৌঁছে গেল এবং একত্রে থাকতে চাইল না। একে অন্যকে দায়ী করতে লাগলো। কেউ তো দোষী হবেই, দোষীকে শাস্তি পেতেই হবে। উকিল আর হাকিম যুক্ত হলো। প্রত্যেক দোষ খোঁজার জন্য ডিটেকটিভ ভাড়া করা হলো। পরিস্থিতি ক্রমে খারাপ হতে হতে রাগ, তিক্ততা, অভিযোগ এমনকি ঘৃণায় এসে পৌঁছে গেল। বিয়ে বা সম্পর্ক যখন ঠিক থাকে না, সবচেয়ে ভালো সমাধান হলো দুর্ভাগ্য হিসেবে মেনে নিয়ে প্রত্যেকের জগৎ খুঁজে নেওয়া আর যার যার জীবন নিজের মতো যাপন করা। অনেক দম্পতি গতানুগতিক ডিভোর্সের তিক্ততার দিকে না গিয়ে আজকাল মেডিটেশন করেন। এতে প্রত্যেকের ভালো হয়। এটি একটি মনস্তাত্ত্বিক সত্য যে বেশিরভাগ মানুষ নিজের কাজটিকেই সঠিক বলে মনে করে। কিন্তু যখন কেউ অন্যকে দায়ী করা শুরু করে এবং আরো খারাপ হয়, তো যখন তাকে দোষ স্বীকারের দাবি জানায়, আবেগী ও আইনি যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সবচেয়ে দুঃখজনক পরিণতি হলো তারা সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে শুরু করেছিল। কারোরই বিশেষ লাভ হয় না। দায়িত্ব গ্রহণ করুন। সব ধরনের রাগ দূর করার উত্তম পন্থা হলো দায়িত্ব গ্রহণ করা। দায়িত্ব রাগের মাত্রা দ্রুত কমিয়ে ফেলে। রাগ জিয়ে রাখার প্রয়োজনীয় শক্তি বিচ্ছিন্ন হয়ে যায়। যখন আপনি বলবেন আমি দায়িত্ববান, আপনার রাগ থেমে যাবে। কারণ বিকল্পের সূত্র অনুযায়ী এবং বাস্তব সত্য হলো যে আপনার মন একেবারে কেবল একটি ভাবনা ধারণ করতে পারে। একই সাথে দায়িত্ব নেওয়া ও রেখে থাকা সম্ভব নয়। অপবাদের ধারণার উপর প্রতিষ্ঠিত রাগ তখন দায়িত্ব গ্রহণের কারণে ফুরিয়ে যাবে। ইতিবাচক বনাম নেতিবাচক দৃষ্টিভঙ্গি। বিশ্বের প্রতি তাকানোর দুটি মৌলিক দৃষ্টিভঙ্গি রয়েছে। আপনি ইতিবাচক ও দয়ার দৃষ্টিতে অথবা নেতিবাচক ও অশুভ দৃষ্টিতে তাকাতে পারেন। নিজের ও যা কিছু ঘটে সবকিছু দায় স্বীকার করে ইতিবাচক হন। তখন আপনার দৃষ্টিভঙ্গি হবে মঙ্গলময়। আপনি নিজের ও সম্ভাবনার প্রতি আশাবাদী হয়ে উঠবেন। আপনি অপেক্ষাকৃত সুখী ও আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। পক্ষান্তরে আপনি যখন নেতিবাচক ও অশুভ দৃষ্টিতে দেখবেন, চারপাশে সমস্যা ও অসঙ্গতি দেখতে পাবেন। আপনি নির্যাতন ও অন্যায় দেখবেন, চারপাশে কেবল দোষী মানুষজন দেখতে পাবেন। আপনি সুযোগ ও আশার চেয়েও বেশি সীমাবদ্ধতা ও অসঙ্গতি দেখবেন। সবচেয়ে খারাপ দিকটি হলো সমস্ত সমস্যার জন্য লোকজন ও প্রতিষ্ঠানকে দায়ী করার পেছনে আপনার সময় নষ্ট হবে। ফলাফলের তারতম্য। উদাহরণস্বরূপ, এদেশে কিছু মানুষ অন্যদের চেয়ে ভালো অবস্থায় থাকে। সব ধরনের সমাজ ব্যবস্থার জন্য এই সত্য প্রযোজ্য। এটি নানা কারণে হতে পারে বিভিন্ন মানুষের মেধা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন বিভিন্ন বলে। কিছু মানুষ
প্রচণ্ড পরিশ্রমী হয়, কেউ শুরুটা ভালোভাবে করে, কারো জন্ম হয় যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে, আবার কেউ ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার কারণে সুযোগ পেয়ে যায়। যাই হোক না কেন, যারা ভালো থাকে তাদেরকে অন্যরা ভালো না থাকার জন্য দায়ী করা যায় না। যারা স্বাস্থ্যবান তাদেরকে অন্য মানুষের অসুস্থতার জন্য অপবাদ দেওয়া যায় না। সফল ও সুখী মানুষেরা অন্যদের ব্যর্থতা ও দুঃখের জন্য দায়ী নয়। যারা নিজেদের ও পরিবারের জন্য সুন্দর একটি জীবন গঠন করে, তারা অন্য মানুষদের ব্যর্থতার দায় কেন নেবে? সফলতা পরাজয়ের কারণ নয়। পারস্পরিক সম্পর্ক কোনো হেতু হতে পারে না, কারণ দুটোই স্বতঃস্ফূর্তভাবে ঘটে। এর মানে এই নয় যে একটি অন্যটির জন্য দায়ী। এই সহজ বিষয়টিকে সততার সাথে গ্রহণ করলে দর্শন ও রাজনীতির অনেক বাকবিতণ্ডা ও অসহযোগিতা নির্মূল হয়ে যেত। ক্ষমা করার ক্ষমতা নেতিবাচক ভাবপ্রবণতার মূল কারণ, যা একজন মানুষকে রাগ, ক্ষোভ, ভয়, সন্দেহ, শত্রুতা ও হিংসার দিকে ঠেলে দেয়, তা মূলত ঘটে মানুষকে ক্ষমা করতে পারার অক্ষমতা থেকে। যখন আমরা শৈশবে বেড়ে উঠি, ন্যায় বিচার আমাদের জন্য খুব জরুরি হয়ে ওঠে। আমরা ন্যায়ের ধারণার দিকে লক্ষ্য রাখি। ন্যায় ও সাম্যের অভাব হলে আমরা হতাশ হই। যে কোনো কারণে কারো প্রতি অসঙ্গত আচরণ দেখলে আমরা সেটা ব্যক্তিগতভাবে নেই। আমাদের দুর্বল আত্মমূল্যায়ন হুমকির মুখে পড়ে। আমরা রাগ ও ক্ষোভ প্রকাশ করি। বড় হওয়ার ক্ষেত্রে এসব আমাদের খুব সহজাত প্রবৃত্তি। যাই হোক, কিছু মানুষ ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে, কখনো বাড়ে না। শৈশবের দুঃখগুলো আমরা যদি ভুলতে না শিখি, আমরা পরিণত বয়সেও ক্ষমাহীন অভিজ্ঞতার ভিতর দিয়ে যাব। আমরা সচেতন না হলে সেই সব মানুষদের প্রতি রাগ প্রকাশ করব, যাদেরকে আমরা কোনো না কোনো কারণে দায়ী বলে মনে করব। অনেক মনোচিকিৎসক ও মনোবিজ্ঞানী তাদের পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন মানুষের এই অসুখী অতীত ও চলমান অভিজ্ঞতাকে সামান্য স্বস্তি দেওয়ার কাজে। যারা কোনো না কোনোভাবে আপনাকে আঘাত করেছে, তাদেরকে ক্ষমা করাই হলো সবচেয়ে মজবুত সিদ্ধান্ত। অন্য মানুষদের ক্ষমা করে মুক্ত করে দিলে আপনিও মুক্ত হয়ে যাবেন। এজন্য বেশিরভাগ ধর্মে মানসিক শান্তি ও জাগতিক সুখের প্রথম ধাপ হিসেবে ক্ষমার উপর জোর দেওয়া হয়েছে। কল্পনা করে দেখুন, পৃথিবীর কোনো ব্যক্তির উপর আপনার কোনো রাগ না থাকলে কেমন অনুভব করবেন? একজন ইতিবাচক, আশাবাদী, প্রাণচঞ্চল, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসে ভরপুর মানুষ হিসেবে নিজেকে কেমন লাগবে ভেবে দেখুন। আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও সকলের প্রিয় হিসেবে নিজেকে কল্পনা করুন। এসব তখনই সম্ভব হবে যখন আপনি ক্ষমা করতে পারবেন। পক্ষান্তরে নেতিবাচকতা, রাগ, উদ্বেগ, উত্তেজনা, শারীরিক ও মানসিক অসুস্থতার মধ্যে ক্ষমা করতে না পারার ব্যর্থতা নিহিত। ক্ষমা করতে না পারলে আপনি রুদ্ধ থাকবেন, ক্ষমাই আপনাকে মুক্ত করবে। আর এই সিদ্ধান্ত নিতে পারেন কেবল আপনি, অন্য কারো এতে কিছু করার নেই। Thanks for watching. Like and comment. Subscribe my YouTube channel for more videos.